হ্যাঁ, তারপরে এই যে সারা বাংলাদেশ থেকে যে আমরা আসলে পুরো এক খণ্ড বাংলাদেশ আমাদের এখানে যুক্ত হয়েছে, এটা হচ্ছে অনেক বড় একটা শক্তি, এটা একটা পাওয়ার। হ্যাঁ, তো থ্যাংক ইউ সবাইকে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে মূল পর্বে চলে যাব। সবার সাথে কথা বলতে পেরে খুব ভালো লাগলো। তো আজকে আমরা মূল পর্বে যে ফরম্যাট নিয়ে কথা বলবো, সেই ফরম্যাটটা বলা হয়ে থাকে যে মানে বিতর্ক এখন মোটামুটি ভাবে আমরা বলতে পারি যে কিছুটা পরিচিত এবং কিছুটা সর্বজনীনতা পেয়েছে। হ্যাঁ, ঠিক সেই জায়গাতে আমাদের বিতর্ক যখন আমরা শুরু করি, আমাদের বিতর্কের জীবন যখন শুরু হয়, বিতর্কের সাথে আমরা যখন পরিচিত হই, তখন আমরা বেসিক্যালি সনাতনী বিতর্ক করে থাকি কিংবা হচ্ছে বারোয়া বিতর্ক করে থাকি। এরপরে বিতর্কের নতুন যে ফরম্যাটটি এসেছিল সেটা হচ্ছে সংসদীয় বিতর্ক, এবং আমরা সংসদীয় বিতর্কের যে ধারাতে অভ্যস্ত ছিলাম সেটাকে বলা হতো এপি, অর্থাৎ এশিয়ান পার্লামেন্ট বিতর্কটা আমরা করতাম। তো এখন একটু অ্যাডভান্স পর্যায়ে এখন যেটাকে বলা হয়ে থাকে যে এলিট শ্রেণীর মানুষেরা যে বিতর্ক করে, হ্যাঁ, বা এই বিতর্ক যে ফরম্যাটকে বলা হয় সেটা হচ্ছে বিপি, ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাট। এখন এই বিপি নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি সবাইকে অনুরোধ করব যে একটু খাতা কলম নিয়ে বসতে। হ্যাঁ, এইটা মানে আমরা যখনই ওয়ার্কশপ করবো তখন খাতা কলম নেব। হ্যাঁ, ভালো হবে তাহলে। আমি একটু সময় দিচ্ছি, যদি কেউ খাতা কলম নিয়ে না বসেন তাহলে একটু খাতা কলম নিয়ে বসেন, আর চেয়ার টেবিলে যদি বসতে পারেন তাহলে আর একটু ভালো হয়। যদি কোনো অসুবিধা না থাকে তাহলে একটু মনোযোগ সহকারে এই ফরম্যাটটা করবেন। আর হ্যাঁ, আজকে যারা এই ওয়ার্কশপটা ভালো করে করবেন তাদের থেকে একটা বা দুইটা টিম আমরা হচ্ছে একটা টুর্নামেন্টে পাঠাবো। আমরা আগামীকাল একটা শো ডিবেট করব, যদি আমরা 4টা টিম পাই তাহলে আগামীকাল ঠিক 9টায় আমরা একটা শো ডিবেট করব, এবং 5 তারিখে একটা টুর্নামেন্ট হচ্ছে এনডিএ বিডি বিপি 1.0। ওই টুর্নামেন্টে আমরা আমাদের কলেজ থেকে, আমাদের বিদ্রোহ ক্লাব থেকে একটা বা দুইটা টিম আমরা পাঠাবো। তো এইটা ডিপেন্ড করছে যে আপনারা কত ভালো ওয়ার্কআউট করতে পারছেন, এবং ওয়ার্কশপের পর আপনারা একটা প্র্যাকটিস ম্যাচ পাবেন, একটা প্র্যাকটিস ডিবেট পাবেন, প্রয়োজন এটা দুইটা হতে পারে। হ্যাঁ, দেন আপনারা হচ্ছে সরাসরি একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। তো আমরা টুর্নামেন্টে অংশগ্রহণ করলে কি হবে, যে এই ফরম্যাট নিয়ে আপনি যখন নিয়মকানুনটা জানবেন, কিভাবে বিতর্কটা করতে হয় সেটা যখন জানবেন, এরপর যখন আপনি একটা বা দুইটা বিতর্ক করবেন, দেন আপনি যখন একটা টুর্নামেন্ট করবেন তখন আর একটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হবে। এরপরে বিপি নিয়ে আর কোনো ধরনের ভয়ভীতি থাকবে না। তো দেন আপনারা এটা যেটা করতে পারেন যে এরপরে আপনারা হচ্ছে এই চর্চাটা অব্যাহত রাখতে পারেন। তো এই জন্য আজকের এই ওয়ার্কশপটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে বসবেন এবং এই ওয়ার্কশপটা বেশি খুব মনোযোগ সহকারে করবেন, এবং একই সাথে যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা আমাকে করতে পারেন। ঠিক আছে? ওকে, আমি আশা করছি যে আপনারা খাতা কলম নিয়ে বসেছেন সামনে। তো আমরা প্রথমেই ব্রিটিশ পার্লামেন্ট এই ধারণার সাথে আমরা আমাদের যে আইনসভা আছে, দেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট কে বলতে পারবে? এক কক্ষ বিশিষ্ট। এক কক্ষ বিশিষ্ট। হ্যাঁ, বাংলাদেশের আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আর হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। যুক্তরাষ্ট্রের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? ওকে, যুক্তরাজ্যের 2 কক্ষ বিশিষ্ট।
ভারতেরও 2 কক্ষ ভারতে বিশিষ্ট। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে আইনসভা যেখানে আমাদের রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্তগুলো নেওয়া হয়, সে আইনসভা হতে পারে 1 কক্ষ বিশিষ্ট, আবার সেই আইনসভা হতে পারে 2 কক্ষ বিশিষ্ট। তো সাধারণত যুক্তরাজ্য অর্থাৎ ব্রিটিশ যে এটা রয়েছে সেটা হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট। এবং তাহলে প্রশ্ন হচ্ছে যে এটা বিপি ফরম্যাট কেন বলা হয়? কারণ 2 কক্ষ বিশিষ্ট তো আরো অনেক আইনসভায় আছে, তাই না? ভারতের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট, যুক্তরাজ্যের আইনসভা 2 কক্ষ বিশিষ্ট। তাহলে আমরা যুক্তরাজ্য নিয়ে পড়ে আছি কেন? এটার একটা ভালো উত্তর হচ্ছে যে পৃথিবীতে যে কটি রাষ্ট্র গণতান্ত্রিক চর্চার সাথে যুক্ত ছিল, মাইমুনা এটা কি রেকর্ড হচ্ছে? আচ্ছা, যে কটি রাষ্ট্র মানে যে কটি রাষ্ট্র আহ, সংসদীয় গণতন্ত্রে বিশ্বাসী ছিল তাদের মধ্যে অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। হ্যাঁ, এই যুক্তরাজ্য একটা সময় ছিল হচ্ছে রাজতন্ত্র। হ্যাঁ, পরবর্তীতে সেটা এখনো আছে, কিন্তু সেটা হচ্ছে শাসনতান্ত্রিক রাজতন্ত্র। এখন বর্তমানে যুক্তরাজ্যের যে সরকার পদ্ধতি সেটাকে বলা হয়ে থাকে শাসনতান্ত্রিক রাজতন্ত্র। হ্যাঁ, এটা রাষ্ট্রপ্রধান হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ, এবং সরকার প্রধান হচ্ছে আহ, যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি হচ্ছেন সরকার প্রধান। ওকে, তো ব্রিটিশ যে আইনসভা আছে সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। উচ্চকক্ষকে বলা হয়ে থাকে হাউস অফ লর্ডস, আর নিম্নকক্ষকে বলা হয়ে থাকে হাউস অফ কমন্স। হ্যাঁ, তো আসলে এই হাউস অফ লর্ডস, হাউস অফ কমন, এগুলো আসলে আমাদের প্রয়োজন নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমরা মাথায় রাখবো যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ। হ্যাঁ, এই দুইটা জিনিস যদি আমরা মাথায় রাখি তাহলে হবে। এইটাই আমাদের পরবর্তীতে হচ্ছে কাজে দিবে। এটা হচ্ছে একটা বিষয়। তার মানে দ্বিকক্ষবিষ্ট যে বিষয়টি সেটা আমরা জানলাম। এখন বিপি ফর্মটা আসলে কি? বিপি ফরম্যাটটা হচ্ছে যে একটি বিতর্কে ব্রিটিশ পার্লামেন্টের নিয়ম অনুযায়ী 4টি দল থাকবে। আমি চাইবো সবাই একটু লিখে নিতে। হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাট হচ্ছে একটা বিতর্কে 4টা দল থাকবে। আমরা কি দেখেছি? আমরা এপি ফরম্যাটে দেখেছি যে একটা বিতর্কে 2টা দল, তাই না? গভর্নমেন্ট আর অপোজিশন। কিন্তু এখানে আমরা দেখব একটা বিতর্কে 4টা দল। হ্যাঁ, এবং এই 4টা দল একটা মোশন নিয়েই বিতর্ক করবে। তাহলে বিপি ফরম্যাটের প্রথম যে রুল সেইটা কি? 4টা দল একটা বিতর্কে, 4টা দল থাকবে এবং 4টা দল একটা মোশন নিয়ে বিতর্ক করবে, এবং প্রত্যেকটা দলে 2 জন করে সদস্য থাকবে। সেটি হচ্ছে ব্রিটিশ পার্লামেন্ট ফরম্যাট বা বিপি ফরম্যাট। আপনারা কি লিখে নিয়েছেন? আমি জানি না আপনারা লিখে নিয়েছেন কিনা। তাহলে দেখেন যে এখন, হ্যাঁ, জি ভাই, আমরা নোট করতেছি এটা বলার জন্য। ওকে, ঠিক আছে। ভাইয়া, তাহলে 4টা দল থাকবে। এই যে হ্যাঁ 4টা দল একটা মৌসুম নিয়ে ভিডিও করবে, মানে করবে, কি করবে, বিতর্ক করবে। এই মৌসুমটা কি আসলে একটা টপ? হ্যাঁ, আমি চাইবো কোনো চাপ না নিতে। আমরা স্টেপ বাই স্টেপ ওই জিনিসগুলো নিয়ে আজকে কথা বলবো। আগ্রহটা আরো বাড়বে, কারণ হচ্ছে যে এই ফরম্যাট নিয়ে আমরা প্রচন্ড রকমের আগ্রহ থাকবে সবার। হ্যাঁ, তো আমরা একটু ধৈর্য ধরে শুনি, তাহলে আমরা সব প্রশ্নের উত্তর পাবো। যদি সেই প্রশ্নের উত্তর না পাই তখন আমরা প্রশ্ন নিব। ওকে, আচ্ছা, তার মানে বিপি ফরম্যাট এপি ফরম্যাটের পার্থক্যটা কোথায়? তাহলে আপনারা হচ্ছে একটা কাজ পারেন,
হ্যাঁ, বিপি ফরম্যাট এক পাশে এপি ফরম্যাট লেখেন আর এক পাশে বিপি ফরম্যাট লেখেন, ঠিক আছে? দেন আমরা পার্থক্যগুলো বলি, আপনারা মিলাবেন, ঠিক আছে? প্রথম পার্থক্য এপি ফরম্যাটের দল সংখ্যা দুটি। দল সংখ্যা কত? দুটি। বিপি ফরম্যাট দল সংখ্যা 4টি, ঠিক? তারপরে এই ফরম্যাটে বিতার্কিক সংখ্যা প্রতি দলে সদস্য সংখ্যা 3 জন করে। কি বললেন? এপি ফরম্যাট অর্থাৎ আমরা যে সংসদীয় বিতর্ক করি সেখানে প্রতি দলের সদস্য সংখ্যা 3 জন করে না? জি ভাইয়া। জি ভাইয়া। প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং সংসদ সদস্য। কিন্তু বিপি ফরম্যাটে সদস্য সংখ্যা 2 জন করে। বিপি ফরম্যাটে সদস্য সংখ্যা কত? 2 জন করে 4টি দল। 2 জন করে, হ্যাঁ। এবং এইখানে যেটা থাকে সেটা লিডার অফ অপোজিশন হায়ার, যেটা উচ্চ কক্ষের যিনি প্রধানমন্ত্রী, হ্যাঁ, এবং সংসদ সদস্য। উচ্চ কক্ষের বিরোধী দলীয় নেতা এবং সংসদ সদস্য। ঠিক অনুরূপভাবে নিম্ন কক্ষের প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, আর নিম্ন কক্ষের বিরোধী দলের প্রধানমন্ত্রী, সংসদ সদস্য। বিষয়টা এরকম হয়ে থাকে। ভাই আরেকবার রিপিট করবেন প্লিজ। ওকে, দুইটা কক্ষ, একটা হায়ার হাউস বা উচ্চ কক্ষ, আর একটা লয়ার হাউস বা নিম্ন কক্ষ, ঠিক আছে? এখন উচ্চ কক্ষের দুইটা দল থাকে, একটা উচ্চ কক্ষের সরকারি দল, আমরা এইভাবে লিখি, হ্যাঁ, উচ্চ কক্ষের সরকারি দল এবং উচ্চ কক্ষের বিরোধী দল। হায়ার হাউস গভর্নমেন্ট, হায়ার হাউস অপোজিশন, হ্যাঁ, বিরোধী দল। তারপরে নিম্ন কক্ষ সরকারি দল, নিম্ন কক্ষ বিরোধী দল। বুঝা গেছে চারটা দল কি কি? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা জানলাম যে বিপিতে সদস্য সংখ্যা থাকে 2 জন করে। আচ্ছা, এরপর আমরা জানবো যে প্রতি সদস্য বক্তব্যের জন্য সময় পাবে 7 মিনিট করে। এপিতে প্রতি সদস্য বক্তব্যের জন্য সময় পায় কত করে? 5 মিনিট করে। আমরা এটা লিখি, এপিতে প্রত্যেকটা সদস্য বক্তব্যের জন্য সময় পায় 5 মিনিট করে। বিপিতে প্রত্যেকটা সদস্য বক্তব্যের জন্য সময় পাবে 7 মিনিট করে। আমরা কি লিখেছি এটা? জি ভাইয়া। ওকে, তারপরে আরো একটি আছে, এখনো ডান হয় নাই, হ্যাঁ, এটা গেল। এরপরে আমরা লিখব এপিতে যুক্তি খণ্ডন থাকে। এপিতে যুক্তি খণ্ডন থাকে, বিপিতে যুক্তি খণ্ডন থাকে না। লিখেছি ভাইয়া। আমরা লিখেছি, হ্যাঁ, এপিতে যুক্তি খণ্ডন থাকে, বিপিতে যুক্তি খণ্ডন থাকে না। এপিতে পয়েন্ট অফ অর্ডার, পয়েন্ট অফ প্রিভিলেজ, পয়েন্ট অফ ইনফরমেশন থাকে। পিও, পিভি, পিআই সংক্ষেপে লেখেন।
PO পয়েন্ট অফ অর্ডার, PV পয়েন্ট অফ প্রিভিলেজ, PI পয়েন্ট অফ ইনফরমেশন, এটা সংক্ষেপে লেখেন, এগুলো এপিতে থাকে। লিখেছি ভাইয়া। হ্যাঁ, বিপিতে পয়েন্ট অফ অর্ডার, PO পয়েন্ট অফ প্রিভিলেজ, PV থাকে না। বিপিতে পয়েন্ট অফ অর্ডার, PO পয়েন্ট অফ প্রিভিলেজ, PV থাকে না। পয়েন্ট অফ ইনফরমেশন, POI থাকে। মানে শুধুমাত্র বিপিতে পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যায়, অর্থাৎ কাউকে প্রশ্ন করা যায় যে স্যার আমার একটা প্রশ্ন ছিল আপনি নিতে পারেন কিনা, এই পর্যন্ত করা যায়, তার বেশি কিছু করা যায় না। লিখেছি ভাইয়া, বুঝেছি। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমরা একটা পার্থক্য দাঁড় করাতে পারলাম। কেউ আমাকে একটু বলবেন পার্থক্যগুলা কি কি, যে একজন? ভাইয়া, ঠিক ভাইয়া আমি বলবো। এপি ফরম্যাট আর বিপি ফরম্যাট। এপি ফরম্যাটে দল সংখ্যা 2 জন, বিপি ফরম্যাটে দল সংখ্যা 4 জন। এপি ফরম্যাটে প্রতি দলের সদস্য সংখ্যা 3 জন করে, বিপি ফরম্যাটে 2 জন করে। এপি ফরম্যাটে সময় লাগে 5 মিনিট, বিপি ফরম্যাটে সময় লাগে 7 মিনিট। যুক্তি খণ্ডন থাকে, বিপি ফরম্যাটে যুক্তি খণ্ডন থাকে না। এপি ফরম্যাটে পয়েন্ট অফ অর্ডার, পিভি, পিআই এসব থাকে। আর হচ্ছে বিপিতে এসব কিছুই থাকে না, শুধু পয়েন্ট অফ ইনফরমেশন থাকে। প্রিভিলেজ, পয়েন্ট অফ প্রিভিলেজ। পয়েন্ট অফ প্রিভিলেজ। ওকে, তার মানে ভাইয়া আমি কি কিছু কথা তার বলতে মানে পারি? আমরা হচ্ছে বিপি ফরম্যাটে নিয়ম। হ্যাঁ please। ভাইয়া গতকালকে যখন এরকম বলা হয়েছিল যে আজকে আমরা বিপি ফরম্যাট নিয়ে পড়বো, তখন আমি নিজে এটার উপরে একটু মানে কি আছে বিষয়টা জানার ট্রাই করেছিলাম। তো সেখানে আমি দেখেছিলাম যে প্রতি দলে বক্তার সংখ্যা 4 জন। তো তার 4 জনের মধ্যে দল 4টা ঠিক আছে, কিন্তু সরি, দলের সদস্য সংখ্যা হবে 4 জন। সেগুলো হচ্ছে প্রধানমন্ত্রী, মন্ত্রী, সরকার দলীয় সদস্য আর হুইপ। এরা হচ্ছে এক দল। আর আরেকটা দল হচ্ছে বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় উপনেতা, বিরোধী দলীয় সদস্য আর হুইপ। তো এখানে 2 জন 2 জন করে ডিবেট করা হবে। প্রধানমন্ত্রী আর মন্ত্রী থাকবে উচ্চ কক্ষের ওপেনিং এ, আর আর সরকার দলীয় সদস্য আর হুইপ থাকবে নিম্নকক্ষের ক্লোজিং এ। তো এখানে 4টা ভাগ থাকবে, কিন্তু আমি এখন সবকিছু আপনি যেগুলো বলছেন আমি এই একটা বিষয় সিমিলার পাচ্ছি না। এখন আমি কি ভুল জেনেছি ভাইয়া? চমৎকার। এটা কি প্রথমত যে আপনি ভুল জানেন নাই, হ্যাঁ, এবং দ্বিতীয়ত হচ্ছে আমি ভুল বলি নাই। হ্যাঁ, এই জায়গাটাতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যেটা জেনেছেন সেটাও ঠিক, আমি যেটা বলছি সেটাও ঠিক। কিভাবে সেটা ঠিক? যেটা হচ্ছে যে আমরা যখন বিতর্ক করব তখন আমরা মোটামুটি ভাবে 4 জনই তো বিতর্ক করব। মানে আপনি গভর্নমেন্ট সাইডে 4 জন থাকবে, অপোজিশন সাইডে 4 জন থাকবে। তারপরে হচ্ছে যে অপোজিশনে যেটা সেটা হচ্ছে অপোজিশন প্রথম 2 জন থাকবে হচ্ছে হায়ার হাউস বা ওপেনিং এ 2 জন, লোয়ার হাউস বা হচ্ছে ক্লোজিং এ 2 জন। তাহলে তো মানে আপনি যে দুটা টিমের কথা বলছেন সেটাও ঠিক, দুটা টিমে 4 জন করে সদস্য থাকবে সেটাও ঠিক। আবার আমি 4টা টিমের কথা বলছি যেখানে প্রত্যেকটা টিমে 2 জন করে সদস্য থাকবে সেটাও ঠিক।
এখন বিষয়টা হচ্ছে যে আমরা যখন কম্পিটিশনে যাব তখন কিন্তু আপনাকে মানে একটা টিমে 2 জন সদস্যকে অ্যালাউ করা হবে। অর্থাৎ যদি বিতর্ক হয়, যদি 4টা দল থাকে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সরকারি তিতুমির কলেজ, এই 4টা দল মিলে একটা বিতর্ক করবে, তখন কিন্তু এই 4টা দলে প্রত্যেকটা দলে 2 জন করে সদস্য থাকবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি হয় পাবেন হচ্ছে মোশন অনুযায়ী হয়তো বা আপনাকে আপার হাউসে রাখা হইতে পারে, কিংবা আপনাকে হচ্ছে লোয়ার হাউসে রাখা হইতে পারে। হ্যাঁ, এবং সেটা আপনার গভর্নমেন্ট দল বা হচ্ছে যেটাকে বলে যে অপোজিশনে, ঠিক আছে, ওপেনিং এ বা ক্লোজিং এ আপনি থাকবেন। তো নিয়ম যেটা, যে পারফেক্ট নিয়ম বা কম্পিটিশনে যেটা নিয়ম, সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দলে 2 জন করে বক্তা থাকবে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি? জি ভাইয়া, আমি আরেকটা কথা বলতে চাচ্ছি। বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ভাইয়া, এখানে ফলাফলটা হিসাব হবে পয়েন্ট হিসাবে। যে জিতবে সে পাবে, মানে 4টা পার্টির মধ্যে যে পার্টি জিতবে তারা পাবে 3 পয়েন্ট। যে সেকেন্ড হবে, 3, সরি 3, 2। হ্যাঁ হ্যাঁ, 3, 2, 1। তাহলে পক্ষ দলে যারা আছে হ্যাঁ হ্যাঁ, তাদের মধ্যে 2টা দলের কি এমন তফাৎ থাকবে যে এখান থেকে আবার পয়েন্টের ডিফারেন্স আসবে? পক্ষ দল তো একটা টপিকের পক্ষে তো কথা বলবে। এখন 4 এক্স্যাক্টলি। জনের 4 ধরনের চমৎকার, রোল থাকবে, ঠিক আছে। চমৎকার প্রশ্ন। সেখানে বলবো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা, আমি তোমার প্রশ্নটা বুঝতে পেরেছি। তোমার প্রশ্নটা হচ্ছে যে আমার প্রধানমন্ত্রী, মানে আমার হচ্ছে ওপেনিং এর প্রাইম মিনিস্টার যেটা বলবে, ওপেনিং এর সংসদ সদস্য যেটা বলবে, দেন আমি আবার ক্লোজিং এ গিয়ে অ্যাজ এ প্রাইম মিনিস্টার আমি কি বলবো, বা অ্যাজ এ হুইপ আমি কি বলবো, তাই তো? এখানে কি এমন সিমিলারিটি থাকবে? এটার এক কথা হচ্ছে যে এই ডিবেটটা অনেক বেশি ডিপলি করতে হয়। হ্যাঁ, অর্থাৎ একটা সাবজেক্টের অনেক বেশি গভীরে যেতে হয় এবং একটা বিষয়ে অনেক বেশি রিসার্চ করতে হয়। অর্থাৎ আমি যদি ক্লোজিং এর প্রধানমন্ত্রী হই, বা আমি যদি ক্লোজিং এর হুইপ হই, প্রথম বক্তা হই, তাহলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে আমি একটা মোশন পাওয়ার পরে আমি শুধু হচ্ছে লিখবো। হ্যাঁ, আমি যুক্তিগুলো লিখে ফেলবো, পয়েন্টগুলো লিখে ফেলবো। সেটা হচ্ছে আমি যত পারি লিখবো। হ্যাঁ, 10টা, 20টা, 30টা, যত পয়েন্ট পারি আমি লিখবো। লেখার পরে যখন প্রধানমন্ত্রী, আমি ধরো হচ্ছে পক্ষ দলের, আমি হচ্ছে ক্লোজিং এর পক্ষ দলের প্রথম বক্তা, ঠিক আছে। আর প্রধানমন্ত্রী যে, সে হচ্ছে ওপেনিং এর প্রথম বক্তা পক্ষ দলের। এখন উনি যখন বক্তব্যটা দিলেন, আমি তখন শুধু কাটতে থাকবো। উনি যে পয়েন্টগুলো মেনশন করবে আমি সেই পয়েন্টগুলো কেটে দেবো, উনি যে পয়েন্টগুলো মেনশন করবে আমি সেই পয়েন্টগুলো কেটে দেবো। এখন 7 মিনিটে উনি তো একসাথে সমস্ত কিছু কভার করতে পারবেন না। হ্যাঁ, দেন উনি যে পয়েন্টগুলো কভার করতে পারলেন না, আমি সেই পয়েন্টগুলো নিয়ে বিতর্ক করব। জি ভাইয়া, আর পক্ষ বুঝাতে দলের পেরেছি? শেষ যে বক্তা থাকবে, মানে লোয়ার ক্লোজিং সেক্টরে, সেখানে সে তো ওভারঅলটা সামারি করবে। হ্যাঁ, তো তাহলে তো মানে তার একদিক দিয়ে তার স্ক্রিপ্টটা হবে একদম ওভারঅল সবকিছু। না, এখানে ওভারঅল, এখানে ওভারঅল সামারি করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটা দল কতটা গ্রাউন্ড কভার করে। হ্যাঁ, তো এখানে সামারি করতে গিয়ে আপনি তো ওই গ্রাউন্ডগুলো কভার করতে পারবেন না। হ্যাঁ, বরং আপনি আরো পিছিয়ে পড়ে যাবেন। এই জন্য এই ডিবেটের সবচেয়ে যেটা মানে মজার বিষয় বা যেটা খুবই আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে এই ডিবেটে আপনি একটা কথা সেকেন্ড ডিপ করবেন না, আপনি খালি গ্রাউন্ড দেখাবেন। হ্যাঁ, আপনি ভিন্ন জায়গা দেখাবেন। তার মানে হচ্ছে একটা সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করে আপনাকে ওই গ্রাউন্ডগুলো দেখাতে হবে। হ্যাঁ, আমি এই যে প্রত্যেকটা বক্তার কার কি দায়িত্ব, সেটা নিয়ে অবশ্যই আমি এই বিতর্ক মানে আজকের ওয়ার্কশপে আমি কথা বলবো। হ্যাঁ, তো আশা করি সেই সময় আরো কিছু বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। তো আপাতত এই যে 2 দল 4 দল, এই বিষয়টা তো ক্লিয়ার, তাই না? জি ভাইয়া। ওকে। তাসনুবাকে ধন্যবাদ জানাই এই জন্য যে ও আসলে বিপি সম্পর্কে একটু পড়াশোনা করার চেষ্টা করেছে।
থ্যাংক ইউ। হ্যাঁ, টোকেন। তাহলে আমরা মোটামুটি ভাবে এপি এবং বিপি সম্পর্কে আমরা জেনে গেলাম, তাই তো? তার মানে আমরা যদি বিপি নিয়ম বলি তাহলে নিয়মটা হচ্ছে এরকম যে একটা মোশন থাকবে, 4টা দল থাকবে। প্রথম 2টা দল হচ্ছে ওপেনিং এর গভর্নমেন্ট টিম, অপোজিশন টিম, পরের 2টা ক্লোজিং এর গভর্নমেন্ট অপোজিশন বা হায়ার হাউসের গভর্নমেন্ট অপোজিশন, লোয়ার হাউসের গভর্নমেন্ট অপোজিশন। এই মিলে 4টা দল থাকবে, প্রত্যেকটা দলের বক্তা হচ্ছে 2জন করে এবং প্রত্যেকে 7 মিনিট করে বক্তব্য দিবে, কোনো ধরনের যুক্তি খণ্ডন থাকবে না। তবে এই জায়গাটাতে পয়েন্ট অফ ইনফরমেশন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে যে পয়েন্ট অফ ইনফরমেশন কার উপরে তুলবেন? ধরেন আমি হচ্ছি উচ্চ কক্ষের পক্ষ দলের প্রথম বক্তা। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে নিম্ন কক্ষের পক্ষ দলের প্রথম বক্তা কি আমাকে পয়েন্ট অফ ইনফরমেশন তুলতে পারবে? এক কথায় উত্তর হচ্ছে না। হ্যাঁ, আবার এখন ধরেন যে আমি হচ্ছি ওপেনিং এর বিপক্ষ দলের প্রথম বক্তা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ক্লোজিং এর পক্ষ দলের প্রথম বক্তা ওপেনিং এর বিপক্ষ দলের প্রথম বক্তাকে পয়েন্ট অফ ইনফরমেশন তুলতে পারবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। তার মানে হচ্ছে যে এই জায়গা থেকে যে বিষয়টা সেটা হচ্ছে আপনার অপোজিশন যে আছে তাকে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, পারমিশন তাকে আপনারা করতে পারবেন, এর বাইরে আপনারা কিছু করতে পারবেন না। ক্লিয়ার? ভাইয়া আরেকবার একটু প্লিজ বলেন। ভাইয়া বুঝলাম না। আচ্ছা, আমি আবার বলি, সেটা হচ্ছে যে ধরুন আমি ওপেনিং এর পক্ষ দলের বক্তা। হ্যাঁ, আমাকে পয়েন্ট অফ ইনফরমেশন ক্লোজিং এর পক্ষ দলের প্রথম বক্তা বা দ্বিতীয় বক্তা আমাকে কোনো ধরনের পয়েন্ট অফ ইনফরমেশন জানতে চাইতে পারবেন না। আবার ধরো আমি ওপেনিং দলের বিপক্ষ দলের প্রথম বক্তা, তাহলে আমার অপোজিশন অর্থাৎ আমার বিরোধী দলে যাচ্ছে তারা আমাকে প্রশ্ন করতে পারবেন, সেটা হচ্ছে ওপেনিং হাউসেই হোক বা ক্লোজিং হাউসেই হোক। হ্যাঁ, তারা আমাকে প্রশ্ন করতে পারবেন, ইনফরমেশন তুলতে পারবেন। এর আমি মানে কি ভাইয়া বুঝাতে পেরেছি? ভাইয়া হ্যালো হ্যাঁ, হ্যাঁ এর মানে হচ্ছে ভাইয়া হ্যাঁ ওপেনিং এর যে পক্ষ দল থাকবে, হ্যাঁ মানে পক্ষ দলের যে প্রথম বক্তা থাকবে তাকে ক্লোজিং এর পক্ষ দলের কেউ পিওআই তুলতে পারবে না। না, পারে না। আচ্ছা, আর ওপেনিং এর বিপক্ষ দলকে যে কেউই পিওআই তুলতে পারবে? যে কেউ বলতে বিপক্ষ দলে যে কেউ, মানে ওপেনিং এর পক্ষ দল, ওপেনিং এর পক্ষ দল বা ক্লোজিং এর পক্ষ দল আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। ওপেনিং এর বিপক্ষ দলকে করতে পারবে। আচ্ছা, অর্থাৎ ক্লোজিং এর আবার বিপক্ষ দল ওপেনিং এর বিপক্ষ দলকে পারবে না। বিপক্ষ দলে প্রশ্ন করতে পারবে না। হ্যাঁ, জি ভাই, বুঝতে পারছি। থ্যাংক ইউ। অসংখ্য যে দলগুলো আছে সেই দলগুলো, হ্যাঁ, সেই কোনো ইনফরমেশন জানতে চাইতে পারবে না। এখানেও যে তাসনুবার মতো আর কি, ভাইয়া এটা 4টা দল ভাগ করে যেহেতু ডিবেটটা হয়, কিন্তু আমরা যদি হ্যাঁ ভাইয়া আমরা ওপেনিং আর ক্লোজিং দল এগুলো বলতে কি বোঝাচ্ছি? ওপেনিংটা হচ্ছে শুরুতে যে 2টা দল থাকবে, মানে উচ্চ কক্ষ হায়ার হাউস, যেখানে মানে হচ্ছে একটা পক্ষ দল থাকবে বা গভর্নমেন্ট থাকবে, আর একটা হচ্ছে বিপক্ষ দল থাকবে বা হচ্ছে অপোজিশন দিবে। আচ্ছা, আমি এই জিনিসটা সুন্দরভাবে বুঝাচ্ছি। হ্যাঁ, এবারে হচ্ছে আপনাদেরকে যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরই দিচ্ছি আমি এইভাবে। এখন প্রশ্নটা হচ্ছে যে 4টা দল কিভাবে বিতর্ক করবে বা এটার হচ্ছে সিকোয়েন্সটা কি। হ্যাঁ, তাহলে আপনারা এটা বুঝে ফেলবেন যে এই সিকোয়েন্সটা কি। প্রথমে যে দলটা হচ্ছে সংসদে প্রস্তাব উত্থাপন করবে তিনি হচ্ছেন উচ্চ কক্ষের বা ওপেনিং হাউস বা হায়ার হাউস, যেটাই বলি না কেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট টিম। ঠিক আছে, এবং গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার।
তিনি সংসদে কি করবেন, প্রস্তাবটা উত্থাপন করবেন। ঠিক আছে, প্রাইম মিনিস্টারের বক্তব্যের পরে উচ্চ কক্ষের বা ওপেনিং হাউসের বিপক্ষ দলের লিডার অফ অপোজিশন বা বিরোধী দলীয় নেতা তিনি বক্তব্য দিবেন। আপনাদের নোট ভাইয়া। করা হয়েছে? জি ভাইয়া। ভাইয়া একটু রিপিট করুন, ভালো হবে। আচ্ছা, এটা হচ্ছে তৃতীয় যে বক্তা, তিনি হচ্ছেন উচ্চ কক্ষের অথবা ওপেনিং হাউসের মিনিস্টার বা মন্ত্রী, তিনি বক্তব্য দিবেন। ভাইয়া একটা প্রশ্ন আছে। আচ্ছা, আমি এই সিকোয়েন্সটা শেষ জি ভাইয়া। করে প্রশ্নটা নিই। ওকে, আপনারা এটা লিখেছেন যে উচ্চ কক্ষের বা ওপেনিং হাউসের গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার তৃতীয় বক্তা হিসেবে বক্তব্য দিবেন। এরপরে ওপেনিং বা উচ্চ কক্ষের বা ওপেনিং হাউসের বিরোধী দল সংসদ বা হয়েছে, লিখেছেন? ভাইয়া আমার কথা শোনা যায়নি। হ্যাঁ, লিখেন আপনারা। আমি একটু হচ্ছে পানি খেয়ে। আমরা শুনতে পাইনি। আচ্ছা, প্রথমে যেটা বললো যে প্রথমে প্রস্তাব উত্থাপন করবে উচ্চ কক্ষের প্রাইম মিনিস্টার, দ্বিতীয়তে প্রস্তাব উত্থাপন করবে উচ্চ কক্ষের বিরোধী দলীয় নেতা, তৃতীয়তে প্রস্তাব উত্থাপন না, বর্ষা হ্যাঁ, দ্বিতীয়তে প্রস্তাব বক্তব্য উত্থাপন দিবে। না, দ্বিতীয় বক্তব্য। হ্যাঁ, আচ্ছা, তৃতীয় বক্তব্য দিবে ওপেনিং এর মিনিস্টার, মন্ত্রী, তাই তো? হ্যাঁ, আমিও এরকমই লিখছি, ওপেনিং এর গভটের মন্ত্রী, মানে ওপেনিং এর যে আচ্ছা। সরকার আর দলের মন্ত্রী। চতুর্থ বক্তব্য দিবে ওপেনিং এর বিরোধী দলীয় সাংসদ। বিরোধী দলীয় সাংসদ। হ্যাঁ, এর মাধ্যমে কিন্তু ওপেনিং হাউসের চারজন বক্তার বক্তব্য শেষ। 1 মিনিটও কিন্তু কোনো বিরতি দেওয়া হবে না, সাথে সাথে তখন নিম্নকক্ষে চলে আসা হবে। হ্যাঁ, দেন নিম্নকক্ষের গভর্নমেন্ট টিমের যিনি হুইপ, তিনি বক্তব্য দিবেন। মানে ভাইয়া নিম্নকক্ষ শুরু হবে পঞ্চম বক্তা। হুইপ দিয়ে, মানে বুঝি নাই, ইভানা? নিম্নকক্ষের বক্তব্য শুরু হবে বিরোধী দলীয় হুইপকে দিয়ে। গভর্নমেন্ট টিমের হুইপকে না দিয়ে। না, সরকার গভর্নমেন্ট টিমের হুইপকে দিয়ে। এরপরে হচ্ছে ষষ্ঠ বক্তা যিনি, তিনি হচ্ছেন নিম্নকক্ষ বা ক্লোজিং এর বিরোধী দলীয় উপনেতা বা বিরোধী দলীয় হুইপ। বিরোধী দলীয় হুইপটাই লেখো। ভাইয়া আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি বুঝাবো। এটা ভাইয়া লেখাটা বক্তব্য শেষ হোক। কে দিবে, তারপর কে দিবে, এটা একটু আমরা সবাই লিখে নিয়ে তারপর আবার বুঝায় দিন, তাহলে হয়তো বা পরিষ্কার হবে বিষয়টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাইয়া লিখে দিব। আপনি একটু হ্যাঁ, প্রথম থেকে আমরা বলবেন আবার। আমি এটা তৃতীয় বক্তা পর্যন্ত লিখেছি। ভাইয়া আমি একটাও লিখতে পারি। আচ্ছা, আমি ওইটাতে যাব। সবাই লেখাটা শেষ করুক, তারপরে আমি আবার বলবো। ঠিক আছে ভাইয়া।
আচ্ছা, এরপরে হচ্ছে সপ্তম বক্তা, তিনি হচ্ছেন নিম্নকক্ষ বা ক্লোজিং এর গভর্নমেন্ট টিমের মেম্বার অফ পার্লামেন্ট বা হচ্ছে সংসদ সদস্য। কি বললেন? সপ্তম বক্তা তিনি হচ্ছেন নিম্নকক্ষ বা ক্লোজিং হাউসের গভর্নমেন্ট টিমের সংসদ সদস্য বা মেম্বার অফ পার্লামেন্ট। এরপর হচ্ছে অষ্টম বক্তা, সর্বশেষ বক্তা, তিনি হচ্ছেন নিম্নকক্ষ বা ক্লোজিং হাউসের বিরোধী দলের সংসদ সদস্য। হ্যাঁ, সিকোয়েন্স কমপ্লিট। আচ্ছা, এবারে আপনাদেরকে সহজ করে বুঝাই। হাউস তো দুইটা, একটা হচ্ছে উচ্চকক্ষ আর একটা হচ্ছে নিম্নকক্ষ। ঠিক আছে, প্রথমে উচ্চকক্ষের ডিবেটটা শেষ হবে, দেন নিম্নকক্ষের ডিবেটটা আসবে। এখন উচ্চকক্ষের ডিবেটটা কিভাবে চলবে? উচ্চকক্ষের ডিবেটটা প্রথমে প্রাইম মিনিস্টার বলবে, তারপরে অপোজিশন লিডার বলবে, তারপরে মিনিস্টার বলবে, তারপরে হচ্ছে অপোজিশন যিনি হচ্ছে কো-লিডার আছে তিনি বলবে, তাই তো? ব্যাপারটা তো এইরকমই, তাই না? হ্যাঁ, দেন ওপেনিং হাউসের বক্তব্যটা শেষ, দেন আসবে হচ্ছে ক্লোজিং হাউস। ক্লোজিং হাউসে প্রথমে যে বক্তব্য দিবেন তিনি হচ্ছেন গভর্নমেন্ট টিমের হুইপ। হ্যাঁ, দেন তারপরে যিনি বক্তব্য দিবেন তিনি হচ্ছেন অপোজিশন টিমের হুইপ। তারপরে ক্লোজিং টিমের তৃতীয় বক্তা যিনি হবেন তিনি হচ্ছেন গভর্নমেন্ট টিমের সংসদ সদস্য। আর ক্লোজিং টিমের চতুর্থ বক্তা যিনি হবেন তিনি হচ্ছেন অপোজিশনের সংসদ সদস্য। প্রথমে আমার ওপেনিং হাউসের ডিবেট শেষ হবে, তারপরে আমার ক্লোজিং হাউসের ডিবেটটা শেষ হবে। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। ভাইয়া 3 আর 4 নম্বরে কারা বক্তব্য দেবে? এখন 3 নম্বর বক্তব্য দেওয়ার কথা কার? প্রথমে প্রাইম মিনিস্টার 1 নম্বর বক্তা, অপোজিশন লিডার হচ্ছে 2 নম্বর বক্তা, 3 নম্বর বক্তাটা হচ্ছে উচ্চকক্ষের গভর্নমেন্ট টিমের মিনিস্টার। আচ্ছা। 4 নম্বর বক্তা হচ্ছে উচ্চকক্ষের অপোজিশন টিমের কো-লিডার। কো-লিডার। হ্যাঁ, আপনি ওটাকে কো-লিডার বলতে পারেন, উপনেতা বলতে পারেন, যেটা যে সম্বোধন করবেন ওটাই হবে। বিরোধী দলীয় উপনেতা বা বিরোধী দলীয় নেতা, আপনি যেটা বলেন। আচ্ছা ভাইয়া, বুঝতে পেরেছি। ওকে, তাহলে সিকোয়েন্সটা কি আপনারা বুঝাচ্ছেন? জি ভাইয়া। ওকে, ডিবেট মোটামুটি রুলস গুলো কমপ্লিট। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা বক্তার কাজ। হ্যাঁ, আমরা সেটাতে যাব। প্রথমে বলে রাখি যে এইটা অনেকটা সিমিলারিটিজ আছে এপি ফর্মের সাথে। হ্যাঁ, খুব বেশি পার্থক্য আসলে নাই। হ্যাঁ, এইখানে যে জিনিসটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনাকে যদি হচ্ছে মানে একটা মোশন পাওয়ার পরে আপনাকে অনেক পড়াশোনা করতে হবে, মানে জানার বিকল্প এখানে নাই। আপনি যত জানবেন এই জায়গাটাতে আপনি তত ভালো করতে পারবেন। হ্যাঁ, এটাই হচ্ছে এটার একটা সিক্রেট। ঠিক আছে, তো আমি একটু সংক্ষেপে বলি, দেন হচ্ছে আমরা হচ্ছে একটা টপিক নিয়ে
আমরা একটু আলোচনা করব। আশা করি 10:30টার মধ্যে আপনাদেরকে ছেড়ে দিতে পারবো। আচ্ছা, প্রথমে আসি হচ্ছে ওপেনিং হাউসের প্রাইম মিনিস্টারের কাছে। ওপেনিং হাউসের প্রাইম মিনিস্টার বক্তব্য দিতে আসবেন। তিনি প্রস্তাব উত্থাপন করবেন। আপনারা লেখেন, হ্যাঁ, বক্তব্য প্রদান, প্রথমে আসবেন প্রস্তাব উত্থাপন, হ্যাঁ, দেন তিনি হচ্ছে প্রস্তাবের ক্যারেক্টারাইজেশন করবেন। ঠিক আছে, যে তিনি আসলে প্রস্তাবটা কেন সংসদে উত্থাপন করছেন, এই প্রস্তাবের প্রত্যেকটা জিনিসগুলো তিনি ক্যারেক্টারাইজেশন করবেন। ক্যারেক্টারাইজেশনটা কি? ক্যারেক্টারাইজেশনের বাংলা হচ্ছে চরিত্রায়ন। আমি অনেকবার বলেছি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। চরিত্রায়নটা হচ্ছে যে বিষয়টা আসলে কি, এই বিষয়টা কিভাবে কাজ করে, এই বিষয়টার ইম্প্যাক্ট কি, এই জিনিসগুলো দিয়ে বোঝানো। হ্যাঁ, চরিত্রায়নের সংজ্ঞায়ন এক নয়। চরিত্রায়ন তার চারিদিকের একটা অবস্থা বুঝায়, সংজ্ঞায়ন সেটা বুঝায় না। অর্থাৎ আপনার যদি বলা হয় যে ইটের ভাটা কাকে বলে, আপনি বলবেন যে যেখানে ইট তৈরি করা হয় সেটাই হচ্ছে ইটের ভাটা। এটা হচ্ছে সংজ্ঞায়ন। আর ইটের ভাটা কি, বা ইটের ভাটা যদি চরিত্রায়ন আপনাকে করতে বলা হয়, তাহলে আপনি বলবেন যে ইটের ভাটা হলো এখানে ইট তৈরি করা হয়, এবং এই ইট তৈরি করার জন্য যেখানে কাঁচামাটি নিয়ে আসা হয়, কাঁচামাটিকে প্রক্রিয়াজাতকরণ করা হয়, সেখানে বিভিন্ন মানুষ কাজ করে, এবং এই মানুষগুলোকে হচ্ছে কাঁচা ইট তৈরিতে কাজ করে, আবার কেউ হচ্ছে ইট পুরানোতে কাজ করে, সেখানে ইট পুরানো হয়, এবং এই ইট পুরানো যে কালো ধোঁয়া সেটা বাতাসের সাথে মিশে গিয়ে পরিবেশের ক্ষতি সাধন করে, এবং সেই জায়গা থেকে আমি ইট সংগ্রহ করি। ইটের ভাটা মূলত হচ্ছে সেটি। এটা হচ্ছে চরিত্রায়ন। ঠিক আছে, তো সাধারণত আমরা চরিত্রায়নটা করব, সংজ্ঞায়নটা করব না। আপনি যখন চরিত্রায়ন করবেন তখন অনেকগুলা বিষয় আপনার মাথার সামনে চলে আসবে। চরিত্রায়ন করার পরে আপনি গ্রাউন্ড কভার করবেন। হ্যাঁ, যে একটা বিষয় যদি দেওয়া থাকে, সেই বিষয়টা সম্পর্কে আপনি কি বোঝান, কি বলতে চাচ্ছেন, সেটা আপনি প্রত্যেকটা জায়গায় একদম কভার করবেন। এখানে প্রশ্ন আসে যে ভাইয়া, তাহলে কি আমরা এখানে প্যারামিটার দিব? আপনি প্যারামিটার দিতে পারেন। ঠিক আছে, এখানে প্যারামিটার দেওয়া যাবে। তাহলে আরেকটা যে আমি এখানে কোনো প্রুফ দিতে পারবো কিনা, অর্থাৎ আমি অপোজিশনকে বলতে পারবো কিনা যে আপনাকে এইটাই দেখাই যেতে হবে। যদি আপনি এটা দেখাই যান, তাহলে এই বিতর্কটা যদি দেখাতে না পারেন, তাহলে এই বিতর্কটা আমরা জিতে যাব। এরকম কোনো বার্ডেন অফ প্রুফ আমরা দিতে পারবো কিনা? না, এরকম কোনো বার্ডেন অফ প্রুফ আপনি দিতে পারবেন না। এক। 2 নম্বর হচ্ছে যে আপনি যে প্যারামিটার দেখাবেন, সেই প্যারামিটারের বাইরে তারা কথা বলতে পারবে কিনা? হ্যাঁ, পারবে। তারা বিষয় রিলেটেড যে কোনো বিষয়ে আপনার বিরোধিতা করতে পারে, তাদের সেই জায়গাটা আছে। ঠিক আছে, অর্থাৎ এই জায়গাটাতে আপনার প্যারামিটারের মধ্যে থেকেই যে তাদেরকে বিতর্ক করতে হবে, ব্যাপারটা এইরকম নয়। এক। 2 নম্বর হচ্ছে বার্ডেন অফ প্রুফ দিলে যে তার বিতর্কটা জিতে যাবে, বা তারা যদি এটা প্রমাণ করতে না বিতর্কটা জিতে যায়, এইরকম কোনো ধর্মবাদা নিয়ম নাই। ঠিক আছে, অর্থাৎ এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি 7 মিনিটের বক্তব্যে প্রধানমন্ত্রী হিসেবে যতটুকু গ্রাউন্ড পারেন সেটা কভার করবেন। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? সেই গ্রাউন্ডগুলোতে আপনারা সবসময় দেখানোর চেষ্টা করবেন। এবং এই জায়গাটাতে আপনাদেরকে মনে রাখতে হবে, তাসনুবা যে কথাটা বলেছে যে 4টা দলের মধ্যে কিন্তু একটা দল বিজয়ী হবে, অর্থাৎ যে বিজয়ী হবে সে 3 পয়েন্ট। তার মানে আপনার নিম্নকক্ষে যে হচ্ছে আপনার সরকারি দল আছে, সেও কিন্তু আর হচ্ছে হ্যাঁ, আপনার হচ্ছে প্রতিপক্ষ। কাজেই সে যদি ভালো বলে, তাহলে কিন্তু আপনারা মানে আপনাদের চাইতে সে যদি ভালো বলে, বা আপনাদের চাইতে তারা যদি গ্রাউন্ড বেশি দেখায়, তাহলে কিন্তু আপনারা হেরেও যেতে পারে। তাহলে আপনার দায়িত্ব কি? আপনার দায়িত্ব হচ্ছে অ্যাজ এ প্রাইম মিনিস্টার, আপনি আপনার দলের মানে আপনার নিম্নকক্ষে যে সরকারি দলটা থাকবে তাদেরকে সংকুচিত করে দিবেন। অর্থাৎ তারা যেন আপনার বক্তব্যের পরে তারা যেন খুব কম বিষয়ে কথা বলতে পারে, এরকম চেষ্টা করবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রচুর কথা বলতে হবে, প্রচুর গ্রাউন্ড দেখাতে হবে একটা বিষয়ের উপরে। আপনি যত গ্রাউন্ড দেখাবেন, আপনার দলের মানে নিম্নকক্ষের সরকারি দলের জন্য
বিপদটা তত বেশি। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? ভাইয়া কি ভাই? তাহলে আমি যদি হ্যাঁ, কাজে গ্রাউন্ড কক্ষের যদি আমি বক্তা হই তাহলে আমি জেতার সম্ভাবনা কিভাবে বাড়বে? যদি উচ্চ দলের সবই যদি ওরা বলে ফেলে তাহলে আমার আমার কোন ভাবে আমি বললে আমি জিতবো? এইটাই হচ্ছে বিতর্কের সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আসলে একটা বিষয় যখন আমরা বিতর্ক করি তখন ৫ মিনিটে বা ৭ মিনিটে দুনিয়া সমস্ত কিছু কভার করা আমাদের পক্ষে সম্ভব নয়। একজন বিতর্কিতের এই অ্যাবিলিটি থাকাটা দরকার যে সে যতক্ষণ কথা বলবে তাকে একটা বিষয় যদি ৩০ মিনিট কথা বলতে দেওয়া হয় তাহলে যেন সে ওই বিষয়ে ৩০ মিনিট কথা ভাইয়া বলতে ভাইয়া পারে। হ্যাঁ, অর্থাৎ একটা ভাইয়া বিষয় আপনি বললেন যে যে ওপেনিং করবে সে যেন অনেক বেশি বলে যাতে তার নিম্নকক্ষ কথা বলার চান্স কম পায়। তাহলে আমি যদি নিম্নকক্ষে থাকি আমারও তো তাহলে জেতার সম্ভাবনা মানে ইচ্ছা থাকবে, আমি একটা অ্যাচিভমেন্ট এটা। তাহলে আমি তাহলে কি কি করব? যেহেতু প্রধানমন্ত্রী তো সব বলেই ফেলবে, সে তো যেহেতু সে প্রথম বক্তা। এই এই প্রশ্নের উত্তরটা এই প্রশ্নের উত্তরটা হচ্ছে যে এইরকম যে আমি ধরে নিচ্ছি না প্রধানমন্ত্রী যে সে হচ্ছে মিনিমাম 10 থেকে 12টা পয়েন্ট কভার করবে এবং তারা সব মিলে হয়তো বা 20টা পয়েন্ট তারা কভার করবে দুইজন মিলে। তাহলে মিনিমাম আমাকে 40টা পয়েন্ট কাউন্ট করতে হবে, মানে আমি 40টা পয়েন্ট লিখে রাখবো একটা বিষয়ের উপরে যে এই পয়েন্ট এটা একটা বিষয়, অর্থাৎ আমি মিনিমাম 40টা পয়েন্ট তখন আমি লিখে রাখবো। আমার কাজ হচ্ছে প্রধানমন্ত্রী যখন এক একটা পয়েন্ট ধরে ধরে কথা বলবে আমি তখন শুধু কাটতে থাকবো। হ্যাঁ, প্রধানমন্ত্রী যদি হচ্ছে স্বাস্থ্য নিয়ে কথা বলে তাহলে স্বাস্থ্যটা বাদ, প্রধানমন্ত্রী যদি শিক্ষা নিয়ে কথা বলে তাহলে শিক্ষাটা বাদ, এইভাবে আমি কাটতে থাকবো। কাটার পরে দেখবি যে আমার কাছে মিনিমাম 15 থেকে 20টা হচ্ছে পয়েন্ট থেকে যাবে। আমি চাইলে সেই পয়েন্ট নিয়ে কথা বলতে পারি। এক। 2 নম্বর হচ্ছে যে প্রধানমন্ত্রী কোনো একটা পয়েন্ট নিয়ে কথা বললো, সে সেটা শেষ করতে পারলো না বা তার ওই পয়েন্টটা সম্পূর্ণ হলো না, সেই পয়েন্টটাতে আরো কিছু বার থাকতে পারে, তখন আমি ওই আধা সম্পূর্ণ পয়েন্টটাকে আমি সম্পূর্ণ করতে পারি। আমি আধা সম্পূর্ণ করা পয়েন্টকে সম্পূর্ণ করি তাহলে আমি ওইটা ক্রেডিট পাবো। ঠিক আছে? অর্থাৎ আপনি যখন নিম্নকক্ষের সরকারি দল হবেন তখন আপনাকে অনেক বেশি প্র্যাকটিস মানে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে এবং অনেক পয়েন্ট লিখতে হবে। অর্থাৎ একটা বিতর্ক করার সময় আপনারা যে পয়েন্ট পারেন যে এই পয়েন্টগুলো আপনাকে লিখতে হবে। লিখার পরে আপনাকে প্রধানমন্ত্রী মন্ত্রীর বক্তব্য শুনতে হবে। তারা যে পয়েন্টগুলো উল্লেখ করবে না সেই পয়েন্টগুলো আপনাকে বলতে হবে এবং তারা অনেক সময় দেখা যাবে যে সময় স্বল্পতার কারণে বা তাদের বিষয়ের গভীরতা কিভাবে না থাকার কারণে অনেক সময় ঝাপসা ভাবে কিছু একটা বলে গেল, কিন্তু ওইটা সংসদে প্রতিষ্ঠিত হলো না বা ওইটা ক্লিয়ার হলো না। তখন আপনাকে ওই জিনিসটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন এটা আপনার ক্রেডিট। এইভাবে তখন আপনাকে বক্তব্য দিতে হবে এবং আপনি যদি এইভাবে বক্তব্যটা দিতে পারেন তাহলে আপনি অনেক বেশি তাদের সাথে এগিয়ে থাকবেন। কাজে এরকম ভাবার কোনো কারণ নাই আল্লাহ তারা তো সব বলে ফেলছে আমরা কি বলবো, এইটা ভাবলে আপনি অনেক বেশি পিছিয়ে যাবেন। বরং আপনাকে বিষয়টা পাওয়ার পরে অনেক বেশি চিন্তা করতে হবে। চিন্তা করার পর তারা যে জিনিসগুলো বলবে না তখন সেই জিনিসগুলো নিয়ে আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। বিষয়টা হচ্ছে এরকম যে আপনি তো জানেন না যে ওপেনিং দলের তারা কি বলবে, কিন্তু আবার এটাও ঠিক ওপেনিং দলের কিন্তু অনেকে আছে তারাও কিন্তু জানে না যে ক্লোজিং এর এরা কি বলবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা মানে এই যে 4টা দল যে বিতর্ক করবে বিপি ফরম্যাটে যেটা খুব বেশি জরুরি সেটা হচ্ছে ডিপলি চিন্তা ভাবনা করা। অর্থাৎ একটা বিষয়ের গভীরে, অর্থাৎ আমরা উপর থেকে ঝাপসা ভাবে বিতর্ক করলে হবে না, একটা বিষয়ের সম্পূর্ণ গভীরে যেতে হবে। গভীরে গিয়ে সেই বিষয়টা কিভাবে কাজ করতেছে সেইটার একদম সূক্ষ্ম ব্যাখ্যাটা আপনি তুলে নিয়ে আসবেন, দেন আপনি তাহলে গেইনার। আমি বুঝাতে পেরেছি? ভাইয়া তাহলে এরা 4 জনে মিলে টিম ওয়ার্ক করে না কেন? তাহলে তো বিলটা উৎপন্ন হওয়ার চান্স বেশি থাকবে। দুজন দুজন করে কেন টিম ওয়ার্ক করবে? 4 জন মিলে চিন্তা করতে হবে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয় যদি হই আমি তো তুমি কলেজের সাথে মানে টিম ওয়ার্ক করবো না। ঠিক আছে? কারণটা হচ্ছে আমি তো চাইবো ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারাতে। হ্যাঁ, এটার কি গ্যারান্টি আছে তারা আমার স্ট্র্যাটেজি জানার পরে ওইগুলো কভার করবে না?
তুই কি বুঝাতে পেরেছি? বিতর্কটা তো 4টা দলের মধ্যে। আমরা যদিও বলছি 2টা দল, ব্যাপারটা তো 2টা দল না, বিতর্কটা হচ্ছে 4টা দলের মধ্যে। আমি বাদে বাকি যে 3টা দল, 3টা দল আমার অপোজিশন। আমি যদি খারাপ করি, তারা যদি ভালো করে, তাহলে তো আমি পিছিয়ে যাবো। হ্যাঁ, আমি যদি তৃতীয় দল হই তাহলে আমি পাবো 1 পয়েন্ট। আর আমি যদি সবার চাইতে খুব ভালো করি তাহলে আমি পাবো 3 পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমি কেন চাইবো যে অন্যদের সাথে আমি এটা শেয়ারিং করে আমার জায়গাটা করতে, নষ্ট করতে? আমি কি এটা চাইবো? চাইবো না। বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে এইটাই। হ্যাঁ, দেইন হচ্ছে বিরোধী দলীয় নেতা, বিপক্ষের বিরোধী নেতা, একই কথা, এপি ফরম্যাটের মতো নেই। তিনি হচ্ছে প্রস্তাবের বিরোধিতা করবেন। প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিলেন সেই বক্তব্যটা তিনি হচ্ছে যুক্তি খণ্ডনের মাধ্যমে অসার প্রমাণ করবেন। এখন বিষয়টা হচ্ছে এখানে 2টা। সেটা হচ্ছে অনেক সময় শুধুমাত্র প্রধানমন্ত্রী বক্তব্যটা নেগেটিভ যেগুলা দেখায় আমরা ডিবেট জেতার চেষ্টা করি। এটা একটা বাজে অভ্যাস। অর্থাৎ আপনি যদি সারাক্ষণ 7 মিনিট ধরে প্রধানমন্ত্রী বক্তব্যের সমালোচনা করে আপনি যদি নেগেটিভ একটা ইমেজ ক্রিয়েট করে যদি জিততে চান, সেটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে প্রধানমন্ত্রী বক্তব্য যে বিরোধিতা, সেটা 1-2 মিনিট প্রধানমন্ত্রী বক্তব্যের বিরোধিতা করে দেন আপনার একটা স্ট্রাকচারাল ফরম্যাট দেখাবেন যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রস্তাবটি দিয়েছেন সেটাকে যদি আমরা এইভাবে চিন্তা না করে আমরা এই জায়গা থেকে আমরা চিন্তা করতে পারি। দেন আপনি তখন আপনার মতো করে বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন। দেন আপনি আপনার মতো করে যা দেখানো শুরু করলেন। ঠিক আছে, ডিবেটটা এই 2টা ডিবেট এখানে জমে গেল। দেন এই প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা তার মতো করে এইভাবে কাজ শুরু করলো, তার বক্তব্য শেষ। এরপরে আবার আসবে হচ্ছে উচ্চকক্ষের সরকারি দলের মন্ত্রীর কাছে। সরকারি দলের মন্ত্রী মানে প্রধানমন্ত্রী, হ্যাঁ, সরকারি দলের মন্ত্রী প্রধানমন্ত্রী যে জায়গা থেকে বক্তব্য শেষ করেছে সেই জায়গা থেকে বক্তব্য দেওয়া শুরু করবে। কারণ তার টার্গেট হচ্ছে প্রধানমন্ত্রী যদি হচ্ছে 2 হাত জায়গা গ্রাউন্ড যদি ধরে রাখে তাহলে তাকে আরো 10 হাত জায়গা বা আরো 10 হাত গ্রাউন্ড নিয়ে নিতে হবে। এই চেষ্টাটা তিনি করবেন। এই জন্য তিনি আবার প্রধানমন্ত্রী বক্তব্য রিপিট করার কোনো প্রয়োজন নেই, বরং মানে প্রস্তাবের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই জায়গা থেকে তিনি আরো গ্রাউন্ড কভার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মন্ত্রীর কাজ। অনুরূপভাবে বিরোধী দলীয় যিনি হচ্ছে উপনেতা থাকবেন তার কাজ হচ্ছে তিনিও কি করবেন, তিনি হচ্ছে গ্রাউন্ড কভার করার চেষ্টা করবেন। তার বিরোধী দলীয় নেতা যে গ্রাউন্ডটা দিয়ে গেছে সেই গ্রাউন্ডটা তিনি কভার করার চেষ্টা করবেন। এটা হচ্ছে মূলত ওপেনিং হাউসের কাজ। এখন কথা হচ্ছে যে এই জিনিসটা আমাকে কেউ একজন বলেন, দেন আমরা ওপেনিং হাউসে একটা বিষয়ে কথা বলবো, একটা সাবজেক্ট বলবেন, সেই সাবজেক্টটা ওপেনিং হাউসে বিতর্ক করবো। আপনারা কি বুঝেছেন আমি যে গ্রাউন্ডটা মানে 4 জন বক্তা কার কি কাজ এটা কি আপনারা বুঝেছেন? জি ভাই, একটা কোশ্চেন ছিল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, বলতেছি যে এই নিম্ন কক্ষের প্রধানমন্ত্রী কি উচ্চ কক্ষের প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে পারবে? ভাইয়া বুঝতে পারছেন আমার কথা? এটা হ্যাঁ, চমৎকার প্রশ্ন। হ্যাঁ, এইটাতে মানে পুরো বিরোধিতা করার কোনো দরকার নেই। যেটা করতে যে হালকা খোঁচা দিতে পারে, হ্যাঁ, যেহেতু সে প্রতিপক্ষ, হ্যাঁ, তাকে প্রভু ভাবার তো কোনো কারণ নেই। এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি সরাসরি তার বিরোধিতা করি তাহলে জিনিসটা খারাপ লাগে। হ্যাঁ, তো এই জন্য বিরোধিতা ওইভাবে না, খোঁচা দিতে হয়। খোঁচাটা কেমন যে দেখেন আমার দলের মানে উচ্চকক্ষের মাননীয় প্রধানমন্ত্রী এসে যে কথাটা বললেন তাতে আসলে বিষয়টা মনে হয় না যে খুব ভালোভাবে তিনি স্পষ্ট করতে পেরেছেন। মাননীয় স্পিকার, আমি বিষয়টা আরো বেশি স্পষ্ট করে দিচ্ছি। দেখেন মাননীয় স্পিকার, বিষয়টা সমস্যাটা আসলে কোথায়, এই যে মানে সমস্যাটা আসলে কোথায় আমি আরো ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। প্রধানমন্ত্রী সেটা আসলে ক্লিয়ার করতে পারেন নাই। এই যে কথাগুলো বললা না, এটা একটা খোঁচা। হ্যাঁ, এটা সর্বোচ্চ দেওয়া যেতে পারে।
কিন্তু মানে সরাসরি ভিডিওটা করা যাবে না। জি ভাই, থ্যাংক ইউ। ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমরা 4 জন বক্তার কাজ তো জানলাম। এখন আমাকে একটা টপিক বলেন, যে টপিক নিয়ে আমরা সবাই কথা বলবো। মাইমুনে স্ক্রিনশট নিয়ে রেখো ওয়ার্কশপের। বলেন, টপিক বলেন। ভাইয়া আমি হ্যাঁ তালুকদার। মানে চেষ্টা করি আর কি। এই হ্যাঁ, সংসদ বলেন। মনে করে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আচ্ছা, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে এগিয়ে চলেছে। চলেছে। ওকে, ভেরি গুড। তাহলে আমি যদি প্রাইম মিনিস্টার হই তাহলে আমি কি করব? আমি প্রথমেই একটা চিত্র দেখানোর চেষ্টা করব যে মাননীয় স্পিকার, বাংলাদেশ 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। এই দেশের যে অগ্রযাত্রা সেটি বিভিন্ন সময় থমকেছিল। আমরা ঠিক সেই জায়গা থেকে আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে আমরা দেখতে পাই যে আমাদের মাথাপিছু আয় উন্নয়নশীল দেশগুলোর কাতারে চলে গেছে। আমরা দেখতে পাই যে দারিদ্রতা একসময় 40% ছিল, সেটি নেমে এসেছে 22%। এইভাবে আমি আসলে শুরু করব। তারপরে আমি কি বলবো? তারপরে আমি বলবো যে ক্যারেক্টারাইজেশনটা করব, মানে বাংলাদেশ, তারপর দারিদ্র বিমোচনে, হ্যাঁ, কি কি ক্ষেত্রে দারিদ্র বিমোচন হয়েছে, সমৃদ্ধি বলতে আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, সেটার মাপকাঠি কতটুকু, হ্যাঁ, কিভাবে এগিয়ে চলছে, এই জিনিসগুলো নিয়ে আমি ক্যারেক্টারাইজেশন করার চেষ্টা করবো। দেন আমি দেখাবো যে মাননীয় স্পিকার, আজকে যে আমরা সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছি সেইটার কতগুলো কারণ আমি আপনাকে দেখাই। হ্যাঁ, কি কি কারণে? সেটা যে আমাদের শিক্ষা হার বাড়ছে, হ্যাঁ, আমাদের মধ্যে জনচেতনা তৈরি হচ্ছে, হ্যাঁ, আমাদের কাজের পরিধি বেড়েছে, হ্যাঁ, আমাদের রেমিটেন্স আসছে, হ্যাঁ, আমাদের মানুষগুলো আগের চাইতে অনেক বেশি কাজ পাচ্ছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন রকমের সেক্টর তৈরি হচ্ছে, কাজের প্রসার বাড়ছে, বিদেশি বিনিয়োগ আসছে, হ্যাঁ, এবং মানুষ অনেক বেশি সচেতন হচ্ছে। এরকম করে আমরা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে ধরনের দুর্বলতা ছিল সেই জায়গাগুলোকে আমরা ওভারকাম করার চেষ্টা করেছি। এইভাবে আমি এক একটা পয়েন্ট দেখবো আর বলবো যে দারিদ্র বিমোচনের দিকে এগিয়ে যায়, মানে দারিদ্র বিমোচন করতে আমরা সক্ষম হচ্ছি। এরকম করে এক একটা পয়েন্টে কথা বলবো। হ্যাঁ, এইভাবে আমরা তখন কথা বলতে থাকবো। ঠিক আছে? এই জায়গাটাতে আমরা তখন সর্বোচ্চ চেষ্টা করব। মানে আমরা এখন মৎস্য চাষ করছি, হ্যাঁ, অনাবাদি জমিগুলো পড়ে নাই, মৎস্য চাষ হচ্ছে, হ্যাঁ, তারপরে চর অঞ্চলে এখন বিভিন্ন ধরনের চাষ হচ্ছে। কাজের চর অঞ্চলে দারিদ্রতা একটা বড় সময় ছিল, সেটা এখন বিভিন্ন ধরনের আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ধরনের আবিষ্কারের পরে, হ্যাঁ, বিভিন্ন বীজ আবিষ্কারের, সেটা এখন মারাত্মক পর্যায়ে চর এখন মানুষগুলো এখন অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। হ্যাঁ, তারপরে গ্রামের মানুষগুলো একটি প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। তারা বিভিন্ন রকম কাজের সাথে তারা জড়িয়ে পড়ছে। এইভাবে যতগুলা গ্রাউন্ড কভার করা যায় আমরা কভার করার চেষ্টা করব। প্রধানমন্ত্রী এবং ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন নিশাত। ভাই, এই যে আপনি গ্রাউন্ড কভার করার কথা বলতেছেন, এটা কি মানে পয়েন্টসটা বলার পরে যেমন আমরা প্যারামিটারের একটা ব্যাখ্যা দিই, এরকম যে পয়েন্টসটা বলতেছি সেটার একটু ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে যে এটা কেন মানে পক্ষে? এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি যখন বলবেন যে আমার দেশে শিক্ষার হার বাড়ছে, তখন আপনাকে দেখাতে হবে যে আজ থেকে 20 বছর আগে শিক্ষার হার কত ছিল, এখন শিক্ষার হার কিরকম বাড়ছে, ঝরে পড়ার হার কোথায় কমছে, হ্যাঁ, এই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে।
হ্যাঁ, আপনি যখন বলবেন যে আমাদের কাজের পরিধি বেড়েছে, একটা সময় আমাদের কাজ করার ক্ষমতা কমতো, অর্থাৎ কাজের জায়গা ছিল না, মানুষ বেকার। কিন্তু এখন আমরা দেখতে পাই যে শিক্ষিত কাজের অভাব, অশিক্ষিত মানুষের কাজের কোনো অভাব নাই। হ্যাঁ, সে চাইলে গার্মেন্টসে জব করতে পারবে, চাইলে হচ্ছে একটা রিক্সা নিয়ে সে রিক্সা চালিয়ে পরিশ্রম করে একটা কিছু করতে পারবে, সে চাইলে হচ্ছে কোনো একটা জায়গায় জমি আবাদ করতে পারবে। হ্যাঁ, সে চাইলে অনেক কিছু করতে পারে। অর্থাৎ ভাইয়া কাজের পরিধি। সম্পূরক প্রশ্ন আছে, হ্যাঁ, মানে এই প্রশ্নটার সাথে একটা, আমরা এশিয়ান পার্লামেন্টে দেখেছিলাম প্রধানমন্ত্রী যদি সবগুলো প্যারামিটার উল্লেখ না করে তাহলে বাকি বক্তারা সেগুলো নিয়ে কথা বলতে পারে না। এক্ষেত্রে কি এমন কোনো নিয়ম আছে যদি? না, এইরকম কোনো ধারাবাধা নিয়ম নেই। হ্যাঁ, এইটা এক্ষেত্রে উন্মুক্ত। আচ্ছা আচ্ছা, মানে প্যারামিটার গুলো যে আপনাকে উল্লেখ করতে হবে সেটাও না। হ্যাঁ, এটা এখন উল্লেখ করলে আরো অনেকে মনে করে আনমার্ক ডিবেট হয়ে যায়। আপনি বলতে থাকেন আপনার মতো করে যে মানুষ দেখেন যে কিভাবে দারিদ্রতা বিমোচন হচ্ছে। হ্যাঁ, একটা পয়েন্ট ব্যাখ্যা দিবেন, আবার একটা জায়গায় যাবেন, একটা পয়েন্টে ব্যাখ্যা দিবেন, আবার একটা জায়গায় যাবেন, একটা পয়েন্টে ব্যাখ্যা দিবেন, আবার একটা জায়গায় যাবেন। এইভাবে বক্তব্যগুলো চলতে থাকবে। বুঝাতে পেরেছি? জি ভাইয়া। জি ভাইয়া। বিরোধী দলীয় নেতার ক্ষেত্রেও বক্তব্যটা সেম। হ্যাঁ, তিনি এসে দেখাবেন যে আজকে যে আমরা দারিদ্র বিমোচনের কথা বলছি, আসলে এটা কিভাবে আসলে দারিদ্র বিমোচন করছে মানুষ স্পিকার। লক্ষ্য করুন যে আমরা কি ধরনের দারিদ্র বিমোচনের দিকে আছি। আমাদের যে 5টা মৌলিক চাহিদা, সেই 5টা মৌলিক চাহিদা আসলে আমরা পূরণ করতে পারছি কিনা। আমরা হয়তো এখন ক্ষুধার দারিদ্র্যে নাই। হ্যাঁ, দেখেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা দারিদ্র্য বলতে কি বুঝি? খাইতে পারি না, হ্যাঁ, ভাত নাই, চাল নাই। এই দারিদ্র্যটাই কি শুধুমাত্র দারিদ্র্য? আপনি এসে বললেন যে মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রী শুধুমাত্র আমি যে খেতে পারতেছি না, আমার যে ভাত নাই, চাল নাই, এই দারিদ্র্যের কথাই বললেন। আমরা কি শুধুমাত্র এই 21শ শতাব্দীতে এসে আমরা কি শুধুমাত্র ক্ষুধার দারিদ্র্যে ভুগছি? আমরা কি নিরাপত্তার দারিদ্র্যে ভুগছি না? আমরা কি সুশাসনের দারিদ্র্যে ভুগছি না? আমরা কি নৈতিকতার দারিদ্র্যে ভুগছি না? আমরা কি আজকে হচ্ছে চাকরির দারিদ্র্যে ভুগছি না? আজকে আমরা কি সম্মানের? হ্যাঁ, দেখেন, তখন কিন্তু মানে অপোজিশন লিডার একটা অন্য মাত্রা দিয়ে আসলে। হ্যাঁ, আপনার দেশে যখন সুশাসন প্রতিষ্ঠা না হয় তখন আপনি সুশাসনের দারিদ্র্যে ভুগছেন। আইনের শাসন প্রতিষ্ঠার যে দারিদ্রতা, সেই দারিদ্রতায় ভুগছেন। কাজে আমরা শুধুমাত্র যে খাদ্যের দারিদ্রতায় ভুগছি, ব্যাপারটা সেরকম না। আমি আপনাকে দেখিয়ে যাবো আমরা কিভাবে খাদ্যের দারিদ্রতায় ভুগছি, এবং একই সাথে আমরা দেখাবো যে মানুষ হিসাবে যে আমাদের 5টা মৌলিক চাহিদা আছে, সেই 5টা মৌলিক চাহিদা পূরণ হচ্ছে কিনা, আমরা সেই দারিদ্র্যে ভুগছি কিনা, সেটাও আমি দেখাবো। বিতর্কটা কিন্তু একদম অন্য একটা লেভেলে চলে গেল। ভাইয়া একটা কোশ্চেন দেয়। হ্যাঁ, ভাইয়া, যে প্রস্তাবটা উত্থাপন করবে সরকারের নেতা, তো প্রস্তাবের বিপক্ষে কথা বলা যাবে? বিরোধী দলের নেতা কোনো প্রস্তাবের বিপক্ষে কোনো কথা বলতে পারবে, নাকি প্রস্তাবের পক্ষে থেকেই বিরোধী দলের বিপক্ষে? না, বিরোধী দলের কাজই হচ্ছে তো প্রস্তাবে বিরোধিতা করা। ঠিক আছে, প্রস্তাবটাকে যত জিতনি নিয়ে যেতে পারে সেটা বিরোধী দলের ক্রেডিট। এইখানে এরকম তো ইয়ে নাই যে প্রস্তাবের মধ্যেই থাকতে হবে। আমি যে ওই যে বললাম না যে বার্ডেন অফ প্রুফ দেওয়া, বা আমরা ওই যে এপি ফরম্যাটে বলি না যে আজকে এই 6টা প্যারামিটারের মধ্যে আপনারা দেখাই যাবেন যে আমরা কিভাবে ইয়ে করছি, এখানে এ ধরনের কোনো কিছু নাই। আচ্ছা, আমরা শেষের দিকে এটা হচ্ছে এরপরে আপনার, হ্যাঁ, চাইলে বিরোধী দলীয় নেতা আরেকটা প্রস্তাব রাখতে পারে বিরোধিতা করে। চাইলে বিরোধী দলীয় নেতা আর একটা প্রস্তাব রাখতে পারে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে ওই প্রস্তাবটাই থাকবে, ওইটারই বিরোধিতা হবে, কিন্তু তিনি আরেকটা দিক দেখাইতে পারেন যে আপনি যে দিকটা দেখাচ্ছেন সেই দিকটা আসলে ঠিক না। দেখেন, আমি আপনাকে আরেকটা দিক দেখাই, আপনার হয়তো বা ওই দিকটা ভালো লাগতে পারে, দেন তিনি হচ্ছে আরেকটা দিক দেখাবেন। হ্যাঁ, যে দেখেন আপনি তো এই জিনিসটা দেখাইলেন, আমি আপনাকে অন্য একটা দিক দেখাচ্ছি, দেখেন সেখানে কিন্তু দারিদ্রতা ঠিকই আছে। বিরোধিতা এইভাবে আসতে হবে। বুঝতে পেরেছি? জি ভাই। হ্যাঁ, তাহলে
হ্যাঁ, নিম্নকক্ষের যে বিরোধী দল থাকবে তারা কি তাহলে উচ্চকক্ষের বিরোধী দলের লিয়াজোটা করবে, না তারাও নতুন কোনো প্রেক্ষাপট নিয়ে আসবে? বুঝি নাই। নিম্নকক্ষের যে বিরোধী দল থাকবে তারা কি উচ্চকক্ষের যে বিরোধী দল থাকবে তাদের কি লিয়াজু করবে, না তারাও তাদের মতো করে নতুন করে শুরু করবে? ভেরি গুড কোশ্চেন, চমৎকার প্রশ্ন। দেখো, এটার উত্তর হচ্ছে এরকম যে আমি তোমাকে প্রথমে বললাম যে তুমি যদি বিরোধী দল মানে নিম্নকক্ষে সরকারি দল বা বিরোধী দল হও, তুমি 20 থেকে 30টা পয়েন্ট লিখে রাখবা। এখন ওই পয়েন্টগুলা যদি কমন মানে ওরা বলে যায়, উচ্চকক্ষের ওরা যদি বলে যায়, তুমি ওই পয়েন্টগুলো কেটে দিবা, বাকি যে পয়েন্টটা থাকবে তুমি সেই পয়েন্টের কথা বলবা। এর অর্থই হচ্ছে তুমি অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই কথা বলতে পারো, লিয়াজু মেনটেন করার কোনো দায় নাই, কোনো দায় নেই। রাজীব, বুঝেছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, প্রথম উচ্চকক্ষের প্রথম দুই বক্তার বক্তব্য হয়ে গেল। এরপরে উচ্চকক্ষের শেষ দুই বক্তা। প্রথমে বক্তব্য রাখবেন হচ্ছে মন্ত্রী। মন্ত্রী যেটা করবেন যে তিনি 1 বা 2 মিনিট বিরোধী দলের যিনি বক্তব্য দিয়ে গেলেন তার যুক্তি খণ্ডন করবেন, ক্রিটিসাইজ করবেন, এরপরে তিনি তার বক্তব্যে যাবেন। ঠিক আছে, এটা করতে হবে, তার বক্তব্যগুলো অসার প্রমাণ করতে হবে। দেন তিনি তার বক্তব্য দিবেন এবং তিনিও চেষ্টা করবেন গ্রাউন্ড কভার করা যায়। এবং একইভাবে উচ্চকক্ষের শেষে যিনি হচ্ছে বিরোধী দলীয় উপনেতা, তিনিও যেটা করবেন যে তিনি পক্ষ দলের প্রথম দুই বক্তার বক্তব্যের যুক্তি খণ্ডনটা করবেন, কিছু জায়গায় ভুল দেখাবেন যে এই জায়গায় তারা ভুল বলছে। দেন তিনিও হচ্ছে তার বিরোধী দলীয় নেতা তাকে যে দায়িত্ব দিয়ে গেছে সেইগুলো থেকে তিনি কভার করার চেষ্টা করবেন। তাদের বক্তব্য শেষ। এরপরে চলে আসবে নিম্নকক্ষ, এবং নিম্নকক্ষে কিন্তু কোনো বিরতি দেওয়া হবে না। অর্থাৎ উচ্চকক্ষের বিরোধী দলীয় উপনেতার বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে নিম্নকক্ষের হুইপের বক্তব্য, সরকার দলের হুইপের বক্তব্য শুরু হয়ে যাবে। এখন সরকার দলের হুইপ চাইলে বিষয়টাকে অন্য জায়গা থেকে দেখাতে পারে। তিনি চাইলে তার মানে উচ্চকক্ষের প্রধানমন্ত্রীকে একটু খোঁচা দিতে পারেন। হ্যাঁ, খোঁচা দিয়ে তিনি বিষয়টাকে অন্যভাবে উপস্থাপন করতে পারেন, সেই এখতিয়ার তার আছে। কিংবা বিষয়ের যেটা ডিমান্ড, সেই ডিমান্ডটাকে সামঞ্জস্য রেখে যে কথাগুলো প্রধানমন্ত্রী বলেন নাই বা মন্ত্রী বলেন নাই সেই কথাগুলো তিনি বলতে পারেন। ঠিক আছে, বলে তার জায়গা থেকে তিনি সেগুলো কভার করতে পারেন। ঠিক আছে, এইটা গেল। একই কথা হচ্ছে নিম্নকক্ষের বিরোধী দলীয় হুইপের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যে তিনি নিম্নকক্ষের যিনি আছেন, নিম্নকক্ষে যার বক্তব্য তিনি শুনলেন তা তিনি হচ্ছে বিরোধিতা করবেন, তার যুক্তি খণ্ডন করবেন। একই সাথে তিনি চাইলে তার দলের উচ্চকক্ষের যিনি বিরোধী দলীয় নেতারা ছিলেন তাদের খোঁচা দিতে পারেন, এবং তিনি ওই হাউসে যে কথাগুলো হচ্ছিল সেই কথাগুলো নিয়েও তিনি আসলে সমালোচনা করতে পারেন। তারপরে তিনি তার মতো করে গ্রাউন্ডগুলো দেখাবেন। ঠিক আছে, একই কথা প্রযোজ্য হচ্ছে শেষের দুই বক্তার ক্ষেত্রেও। তারাও তাদের হুইপ যে জায়গাগুলো দেখাই গেছে সেগুলা এবং বিরোধিতার জায়গাটা একটু দেখালেন, 1-2 মিনিট কথা বললেন যে বিরোধী দলের হুইপ আসলে কি কি বলছে সেগুলা তিনি হচ্ছে যুক্তি খণ্ডন করলেন সরকার দলীয় সাংসদ হিসাবে। তারপরে তিনি হচ্ছে আরো কভার করার চেষ্টা করলেন, তাদের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তিনি আরো কভার করার চেষ্টা করলেন। এই কথাটা হচ্ছে বিরোধী দলীয় সংসদ সদস্যের ক্ষেত্রেও প্রযোজ্য, যে তিনিও 1-2 মিনিট একটু সমালোচনা করলেন বিপক্ষ দলের, দেন তিনি তার হুইপ তাকে যে দায়িত্বটা দিচ্ছে সেই দায়িত্ব অনুযায়ী কভার করার চেষ্টা করলেন। দেন বিতর্কটা শেষ। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেছে? টিম জি ভাইয়া। আপনারা আছেন? আচ্ছা, এখন ধরেন আমরা টপিকটা নিয়ে আসি। ধরেন আর এই যে দারিদ্র বিমোচনে প্রধানমন্ত্রী অর্থাৎ উচ্চকক্ষের দলটা 5টা পয়েন্ট কভার করছে। শিক্ষার হার বৃদ্ধি, মেয়ে শিক্ষার হার বৃদ্ধি,
কাজের পরিধি বৃদ্ধি, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন তো কি বলে ওই যে অর্থনৈতিক জোন তৈরি হচ্ছে, হ্যাঁ, এবং কাজের নতুন নতুন সেক্টর হওয়ার কারণে আমরা এখানে উন্নতি করতে পারতেছি। এই ধরেন 5টা পয়েন্ট দিল, ঠিক আছে। তাহলে এখন আমি যদি হচ্ছে নিম্নপক্ষের সরকারি দলের যদি হুইপ হই, হ্যাঁ, প্রথম বক্তা হই, তাহলে আমি কিন্তু এই 5টা পয়েন্টের কোনো কথা বলতে পারবো না। এখন ধরেন যে ধরেন মোটামুটি ভাবে দারিদ্র তো এগুলোর উপরে নির্ভর করে, তাই না? এখন ধরেন এখানে একটা পয়েন্ট উল্লেখ করে নাই, সেটা হচ্ছে যে জন্মহার নিয়ন্ত্রণ, ঠিক আছে। অর্থাৎ জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছিল আজ থেকে 20 বছর আগে, 10 বছর আগে, সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি অনেক হারে। অর্থাৎ একটা সময় একটা মানে একটা কুসংস্কার ছিল যে আমার ছেলে সন্তান যত বেশি হবে আমার পরবর্তীতে তারা আমার দেখভাল করবে। এই জায়গা থেকে আসলে আমরা বের হয়ে এসেছি। আমরা আসলে জন্ম নিয়ন্ত্রণের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আসলে জানি এবং একটা সচেতনতা তৈরি হয়েছে। এবং এর ফলে কি হয়েছে, এর ফলে আমরা জন্ম নিয়ন্ত্রণটা আমরা একটা জায়গাতে রাখতে পেরেছি। জনসংখ্যা বৃদ্ধিটা আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এইটা একটা ব্যাপক প্রভাব তৈরি করেছে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো যে আমাদের জায়গা কমে যাচ্ছে, আবাদি জমি কমে যাচ্ছে, আবার অপরদিকে বৈজ্ঞানিকভাবে আমরা আসলে হাইব্রিড ফসল চাষে আমরা বিশ্বাসী হয়ে যাচ্ছি। অর্থাৎ কম জমিতে বেশি চাষ কিভাবে করা যাবে, আমরা সেই জায়গাগুলোতে সেই নতুন নতুন উদ্ভাবনগুলো আসলে তৈরি হচ্ছে। এবং এর ফলে যেটা হচ্ছে যে দরিদ্র কৃষক সেও এখন হচ্ছে বছরে 2-3টা ফসল উৎপন্ন করতে পারছে, কাজে তার দারিদ্রতা কমে যাচ্ছে। তারপরে তার স্বচ্ছতা আসছে। এবং আরেকটা দিক যে আমাদের দারিদ্রতা একটা বড় অংশ ছিল চরাঞ্চল, যেটা আসলে এখানে আলোচনায় আসে নাই। হ্যাঁ, এই চরাঞ্চলে যদি আমরা দেখি যে এক সময় ছিল চরাঞ্চলে আবাদ করার মতো কোনো শস্য ছিল না, এখন চরাঞ্চলে ধান আবাদ হয়, এখন চরাঞ্চলে গম আবাদ হয়, এখন চরাঞ্চলে হচ্ছে বাদাম আবাদ হয়, এবং চরাঞ্চলে মানুষগুলো এখন অনেক বেশি স্বাবলম্বী। কাজে চরাঞ্চলে যে দারিদ্রতা, মাছ চাষের পাশাপাশি তারা এই কাজগুলো করছে, কাজে সেই দারিদ্রতা কমে যাচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে তারা যে গদ বাঁধা কিছু জায়গাটা বললো, সেই জায়গা থেকে আমরা কিন্তু একদম গভীরে গেলাম। হ্যাঁ, গভীরে গিয়ে কিন্তু আমরা নতুন নতুন পয়েন্টগুলো নিয়ে আসলাম, যে পয়েন্টগুলো আমাদের দেশের দারিদ্র বিমোচনে একটা মারাত্মক ভূমিকা রাখছে। এইভাবে কিন্তু পয়েন্টগুলো তৈরি করতে হবে। অর্থাৎ বিষয়টা কিছুই না, বিষয়টা হচ্ছে আমি যদি অনেক বেশি চিন্তা করি তাহলে আমি না অনেক পয়েন্ট পাবো আমার পক্ষে কথা বলার জন্য। জাস্ট আমি ওইগুলো লিখে রাখবো, নোট করে রাখবো। দেন আমি হচ্ছে আমার যারা বক্তব্য দিবেন তাদের বক্তব্য শুনবো। যদি এরকম কোনো পয়েন্ট তারা বলে ফেলেন তাহলে আমি ওইটা কেটে দিব। আর যদি একটু বলেন, একটু রেখে দেন, তাহলে আমি ওইটাকে আলাদা করে কি বলছেন আর কি বলেন নাই সেটা আমি নোট করে রাখবো। দেন আমি ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। তাহলেই কিন্তু আমার জায়গা তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু ডিবেটটা হয়। এখন যারা জাজ প্যানেলে থাকে তারা কি দেখে? তারা দেখে হচ্ছে আপনি কতটা ক্রেডিট পেলেন। ক্রেডিট মানে হচ্ছে আপনি কতটা লজিক দেখাইলেন। এখন এই লজিকগুলো দেখানোর ক্ষেত্রে আপনার কয়টা লজিক ক্রেডিট হইলো আর কয়টা নন ক্রেডিট হইলো। আপনার ক্রেডিট যদি হয় আপনি 20টা লজিক দেখাইছেন, আপনার লজিক যদি 15টা ক্রেডিট হয় তাহলে আপনি 15টাতে এগিয়ে আছেন। আরেকজন 30টা লজিক দেখাইছে কিন্তু তার ক্রেডিট হইলো হচ্ছে তার লজিক ক্রেডিট হিসাবে সেই বিচারকের কাছে 10টা লজিক ক্রেডিট মনে হয়েছে, মানে যুক্তিসঙ্গত মনে হয়েছে, আর 20টা কিন্তু মনে হয় নাই। তার মানে আপনি কিন্তু প্রথম বক্তা চাইতে অনেক বেশি পিছনে আছেন। এইভাবেই কিন্তু বিচারকরা তাদের হচ্ছে বিচার কাজটা করে থাকে। ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল আজকের বিপি কর্মশালা। আমার মনে হয় যে এটা আরো কিছুদিন কন্টিনিউ করতে হবে। শুরু হলো তো, আমি এটা আরো কিছুদিন কন্টিনিউ করব এবং কিছু ডিবেটও আমরা করব, যেটা আসলে আমরা বিপিতে যেমন আজকে যখন শোয়েব ভাইয়ের সাথে কথা হচ্ছিল, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান, হ্যাঁ, তখন আমাকে তিনি খোঁচাই দিলেন। হ্যাঁ, উনি আসলে জানেন না যে আজকে বিপি কর্মশালা আছে। বললেন যে ঢাকা শহরের একটা নামী ক্লাব হচ্ছে তোমার ক্লাব, কিন্তু তোমরা বিপি বিতর্ক করো না। হ্যাঁ, বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে এবং আমিও অনেকদিন থেকে চাচ্ছিলাম যে আমরা আসলে কোথাও পিছিয়ে থাকতে চাই না। আমাদের ডিবেটারদেরকে যদি বলা হয় তোরা বিপি ডিবেট করিস না, যদি কেউ বলে
যদি বলে না আমাদের ক্লাবে তো বিপি ডিবেট হয় না, এটা ক্লাবের দৃশ্য। হ্যাঁ, আমরা কোনো অংশে কারো চাইতে কম না। আজকে থেকে একটা নতুন যাত্রা শুরু হলো, একটা নতুন উন্মাদনা শুরু হলো, একটা নতুন ক্ষেত্র শুরু হলো। আমরা এই জায়গাটাতেও আমাদের যে পাকাপোক্ততা আছে সেটা আমরা প্রমাণ করতে চাই। আমরা একদম শেষের দিকে, এখন আমরা প্রশ্ন নিব। হ্যাঁ জয় বলো। আমরা যখন আমাদের এপি ডিবেট করি তখন আমরা আসার পরে সংসদ দেখা হয়, যেটা কোন দেশের সংসদ, হতে বাংলাদেশ স্বাধীন সংসদ হতে পারে। আগে সংসদ দেখে আমরা কোন একটা দেশের সাথে উল্লেখ করি, আমি সংসদকে বোঝাচ্ছি, কারণ ব্রিটিশ পার্লামেন্টের সংসদে শুধুমাত্র তোমাকে এই প্রশ্ন করার জন্য তুমি আমার কাছ থেকে 1 কাপ চা খাবা। চমৎকার একটা প্রশ্ন করছো, আমি এটা আসলে ভুলেইছিলাম। হ্যাঁ, যে আমরা এপি ডিবেট করার সময় আমরা সংসদ মেনশন করি, কোনো দরকার নেই। বিপি ডিবেটে সংসদ মেনশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। আমরা চাইলে বাংলাদেশ নিয়ে কথা বলতে পারি, আমরা চাইলে পাকিস্তান কথা বলতে পারি, আমরা চাইলে ইংল্যান্ড নিয়ে কথা বলতে পারি, আমরা চাইলে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলতে পারি। আমাদের বিষয়টা হচ্ছে মোশন রিজার্ভ করে, ঠিক আছে? সেই প্রেক্ষাপটে আমরা কথা বলতে পারি। ভাইয়া তাহলে একটা প্রশ্ন, যদি উচ্চকক্ষ বাংলাদেশীয় সংসদ নিয়ে কথা বলে আর উচ্চকক্ষের বিরোধী দল যেটা, সেটা যদি অন্য কোনো দেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলে, তখন কোনো সমস্যা নেই। হ্যাঁ, এখানে একটা মজার ব্যাপার আছে। বিপি যখন সাবজেক্ট দেওয়া হয় তখন না একটা রিজিয়ন ঠিক করে দেওয়া হয়, মানে সাবজেক্টটা অনেক বেশি বড় হয় প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যে তুমি ওই বিষয়টা দেখার পরে বুঝতে পারবে যে এটা কোন কেন্দ্রে। এখন ধরো তুমি যদি বলো যে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত, এইটার প্রেক্ষাপট কি হইতে পারে? এইটার প্রেক্ষাপট তুমি যদি এখন যুক্তরাষ্ট্র নিয়ে আসো, যুক্তরাষ্ট্রে তো ধর্মভিত্তিক রাজনীতি হয় না। যুক্তরাজ্য যদি নিয়ে আসো, সেখানেও ধর্মভিত্তিক রাজনীতির কোনো জায়গা নাই। এখন তুমি তো সেই প্রেক্ষাপটে বিতর্ক করলে তোমার তো এটা ক্রেডিট হবে। তাহলে তোমার ক্ষেত্রে কি হবে যে ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবটা সবচেয়ে বেশি কোথায়? আমাদের এই সাবকন্টিনেন্ট দেশগুলোতে। তুমি ভারতে যাও বা পাকিস্তানে যাও বা বাংলাদেশে যাও, সেখানেও কিন্তু ধর্মভিত্তিক রাজনীতিগুলা হয়। এখন তুমি যদি সেই প্রেক্ষাপটে বলো যে এখানে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা উচিত, সেটা কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে? অর্থাৎ তুমি বিষয়টা পাওয়ার পরে বুঝতে পারবা যে এটা কোন রিজন থেকে বলা হচ্ছে। হ্যাঁ, যখন তোমাকে বলে দেওয়া হচ্ছে যে বাংলাদেশ দারিদ্র বিমোচনের সমৃদ্ধি পথে এগিয়ে যাচ্ছে, তাহলে তো তোমার কোনো অয়ে নাই যে তুমি বাংলাদেশের বাইরে গিয়ে কথা বলবে। এক্সাম্পল হিসাবে তুমি অন্যান্য কান্ট্রির কথা আসবে, কিন্তু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে কিনা সেটাই তো তোমাকে দেখাতে হচ্ছে, তাই না? এখানে তো তুমি আজ অন্য কোনো সংসদে কথা বলতে পারবে না, ঠিক আছে? এবং অন্য কোনো সংসদ যদি রিলেভেন্ট না হয় তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্টেবল না, তুমি নিজে হেরে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। জি, বুঝাতে পেরেছি? ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্রশ্ন না, মতিউর, থ্যাংক ইউ ফর ইউর গুড কোশ্চেন। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ, প্রশ্ন ইভানা। না, মানে আমরা যেরকম হচ্ছে বাংলা বিতর্ক সবসময় হচ্ছে মানে বাংলা বিতর্ক একদম মানে ধাপে ধাপে যেভাবে লিখে শিখেছি, মানে আরেকটা ক্লাস কি পাওয়া যাবে যেখানে হচ্ছে পুরো যে ব্যাপারটা যে কার পরে কে কিভাবে বক্তব্য দিচ্ছে, মানে আজকে তো বললেনই কিন্তু আমি একটু কম বুঝতে পেরেছি, আসলে কম হ্যাঁ, ধরতে ইভানা, পেরেছি, তো আমি অবশ্যই মানে রিকোয়েস্ট করছিলাম যে অবশ্যই। আরেকটা ক্লাস জাস্ট শুধু ওই কাজ মানে আমি এটার উপর আর কি। আজকে এখানে কতজন উপস্থিত আছে? এরা এই 11 জন যদি আমাকে কথা দেয় যে আগামী ক্লাসে আমি থাকবো, তাহলে ডেফিনেটলি আমি তাদেরকে সময় দিব। ভাই আমি থাকবো। ভাইয়া হ্যাঁ, তারা যদি আমাকে কথা দেয় তাহলে ডেফিনেটলি আমি এটা আর একটা ক্লাস কেন, তোমরা যদি বলো যে আরো 10টা ক্লাস নিতে হবে, আমি হচ্ছে রেডি আছি। হ্যাঁ, বাট কন্ডিশন হচ্ছে যে আমার কোনো সমস্যা নেই। আজকে 5 ঘন্টা টিউশনি করে এসে এখানে 2 ঘন্টা বকবক করেছি, বিলিভ মি যে আমার আসলে কোনো স্ট্রেস নাই, কোনো শান্তি নাই। আমি আরো অনেক বেশি মানে যে তোমাদের চাইতে আমার আগ্রহটা অনেক বেশি মনে হচ্ছে, বিকজ আমি এটা এনজয় করি। তো এই জায়গাটাতে কোনো ধরনের সমস্যা নেই, তোমরা ক্লাস পাবা। কন্ডিশন হচ্ছে যে থাকতে হবে। যারা আজকে ক্লাস করেছো তারা যদি পরে ক্লাসে থাকো
দেন আমি হচ্ছে ক্লাস নিব। এবং আগামীকাল আরেকটা 9টার দিকে আমি আরেকটা ক্লাস নিব এই সম্পর্কে। ঠিক আছে? জি ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া রাত 9টা। আমি রিকোয়েস্ট করব যদি কেউ নোট করে তাহলে সেটা সংক্ষেপে আমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়ার জন্য। এবং একই সাথে রিকোয়েস্ট করব আমরা যে এই যে এইটাতে অ্যাটেন্ড করলাম সেটা আমাদের বিতার্কিক যে বন্ধুগুলো আছে তাদের সাথে আমরা শেয়ার করব। হ্যাঁ, যেন তারাও সেটাতে উৎসাহ পায়। ঠিক আছে? জি ভাইয়া। ঠিক আছে, আমার চার্জ হচ্ছে তো আমি যে কোন মুহূর্তে আউট হয়ে যাব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে জয় করার জন্য, মাইমুনাকে ধন্যবাদ হোস্ট করার জন্য এবং এটা পরিচালনা করার জন্য। বিতর্ক কর্মশালা পরিচালক হিসেবে মাইমুনা খুব ভালো কাজ করছে। একই সাথে আমাদের ইসি মেম্বার থেকে যুক্ত হয়েছিল লাজুকি, লাকি সম্ভবত এখন নেই। হ্যাঁ, তাকেও ধন্যবাদ জানাই কাউসার, ইভানা, জান্নাতুল ইথিকা, কানিজ, মাহমুদা, মতিউর, মোবাসির, নাফিসা, নিশাত, নুসরাত, রাজীব, সাজেদুল ইসলাম শুভ, আমাদের সম্মানিত সহসভাপতি মিশু, তাসনুবা। আমি শুভকে একটু ফ্লোর দিতে চাই, ও যদি লাইনে থাকে 2-1 কথা যদি কিছু বলে। সম্মানিত সহসভাপতি। জি, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যে আপনি কিছু বলতে ভাই, আসলে কাজের কারণে আমি সবটা শুনতে পারি, তার মধ্যে মোবাইল বন্ধ হয়ে গেছিল, রিস্টার্ট দিতে হয়েছে, আবার অ্যাপস গুলো নামায় তারপর আবার কানেক্ট হলাম। তার মধ্যে কাজের কারণে সবটা শুনতে পারি নাই, মিস করলাম। বাট এবার আশা করি কোনো এক সময় আপনার কাছ থেকে এটা নিয়ে আবার ব্রিফ শুনবো বা যারা জানে। এই ক্ষেত্রে বিতর্কের ক্ষেত্রে যেটা বলতে চাচ্ছিলাম, আসলে আমরা দীর্ঘদিন বিতর্কের কার্যক্রম বলে একটু আমরা একটু স্থগিত রাখছিলাম, কারণ সব জিনিসেরই একটা ফ্লুয়েন্সির ভিতরে একটু মাঝে মাঝে একটা বিরতি দরকার আছে। সেই বিরতিতে আমরা এতদিন দিলাম, সেক্ষেত্রে অন্য কিছু ভাবার কোনো কারণ নেই। ডিবেট যেরকম ভাবে চলতেছিল সেরকম ভাবেই চলবে এবং ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো বেশি ডিবেটের সাথে সম্পৃক্ত হবো, ডিবেটের সাথে থাকবো। আর সেই ক্ষেত্রে সেই পথ চালায় আমরা আমাদের যে জিটিসি সকল তার্কিক আছে তাদের প্রত্যেককে আমরা এই পথ চালায় সাথে চাই, যাতে আমরা আমাদের যে বিতর্কের লক্ষ্য আছে, আমরা বাহিরের যে ডিবেট গুলো আছে, বাহিরের ডিবেট আমরা সর্বোচ্চ যেটা তৃতীয় নাম ছড়াতে পারি, আমরা নিজেদের যে শুদ্ধতার ধারক হিসেবে আমরা মনে করি, সেই ধারক যদি আমরা সর্বত্র বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি যার যার জায়গা থেকে, সেই চেষ্টা ইনশাল্লাহ আমরা করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। 50 সেকেন্ড সময় আছে, মোবাইলটা বন্ধ হয়ে যাবে। সাজিদুল, তুই কথা বলতে পারো, আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আবার আগামীকাল দেখা